নমস্কার, আমি আশিস ভট্টাচার্য, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফুচকাবাজ, বলতে ভালো লাগে। আর আজকের রয়েছে আমার সাথে, আমি কিছু বলছি না, শুধু একটাই বলবো, আমার খুব ছোটোবেলার বন্ধু, বড্ড বেশি কাছের। বল, তুই নিজেই বল তোর ব্যাপারে, আমি বলবো না। তুই আমায় কালকের বলছিলিস, এই জিনিসটা আমার সাজেশান দিচ্ছিলিস, বাট আমি শুধু একটাই জিনিস বলবো, ভাইয়ের নাম পার্থসারথী ঘোষ, জাস্ট এইটুকুই বলবো, বাদবাকি সব ভাইয়ের মুখ দিয়ে শুনো। ভাই পেশায় শুধু হচ্ছে অভিনেতা। বল। অভিনেতা এবং মানে অভিনেতা বলতে আমার একটু আপত্তি আছে, কারণ আমি যে কাজটা করি সেটা শুধু অভিনয় করা নয়, একটা থিয়েটার সংগঠনের সঙ্গে যুক্ত আজকে বহুদিন হলো। তো থিয়েটার মানে হচ্ছে মানে সমস্ত কাজ করা, একসাথে করা, হ্যাঁ, মানে সমস্ত শিল্পের সঙ্গম স্থল বলা হয় থিয়েটারকে। কিন্তু আমার উপলব্ধি দিয়ে আমি মনে করেছি যে সমস্ত কাজের সঙ্গমস্থল, মানে সমস্ত ধরনের কাজ করতে হয়। যেমন আমি যেমন অফিসিয়াল কাজ করি, কখনো মানে এরকমও হয়েছে যে সেট সাজাতে হয়েছে নিজেকে গিয়ে, আমি অভিনয় করছি, আমি সেট সাজাচ্ছি, আমি নিজেই মেকআপ করছি, আমার অনেক বন্ধুবান্ধব আছে তারা নিজেরাই মেকআপ করছে, ওকে মেকআপ করে দিচ্ছি, ওকে মেকআপ করে দিচ্ছি, এইভাবে করা। তো আমি মনে করি যে আমি একজন থিয়েটার কর্মী। অভিনেতা তো বটেই, অভিনয় তো করতেই হয়, সেটা একটা কাজ, এবং তার সাথে অবশ্যই আবৃত্তি, সেটাও আমার একটা ভালোবাসার জায়গা বলা যেতে পারে। পার্থ ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে ঢুকছি জিনিসগুলোতে। যেটা সবার আগে বলি যে পার্থর সাথে আমার আলাপ ক্লাস 11-এ, তারও আগে আমরা চিনতাম একে অন্যকে, বাট আমাদের সকল খুব ভালোভাবেই চিনতাম, মানে বলা যায় না যে মানে শুধু মুখ চেনা এরকম ব্যাপারটা, বাট আমাদের ওই বন্ধুত্ব এটা ছিল না, কারণ যেহেতু বাবাদের মধ্যে বন্ধুত্বটা মানে ছিল, পারিবারিক সূত্রে আমরা একে অপরকে চিনতাম, এবং মানে খেলাধুলাও করেছি, বেশ কিছু খেলাধুলার স্মৃতিও রয়েছে ছোটোবেলায়। তো 11-এ ওঠার পরে আরও মানে বন্ধুত্বটা আরও গাঢ় হয়, আরও দৃঢ় হয়। সেই বন্ধুত্ব এখনও চলছে এটুকুই। এবং মানে আমাদের একটু এই জিনিসগুলো দিনগুলো মনে না করলে এপিসোড বৃথা হয়ে যাবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনগুলো মনে করার জন্যই আজকের বসা। মানে এটা তো একটা আড্ডা হচ্ছে, এটা পডকাস্ট ইন্টারভিউ কিছু না, জাস্ট একটা আড্ডা হচ্ছে, খুব ক্যাজুয়ালি আমরা প্রায় সন্ধ্যেবেলা করে থাকি এবং আজীবনকাল ধরে করে আসছি, বহু সন্ধে ক্যামেরার সামনেই প্রথমবার। তো চলো শুরু করো। তো মনে আছে যে যখন আমরা 11-এ পড়তাম, আমরা একসাথে এনবির বাড়িতেও পড়তাম, তারপর তোর হচ্ছে আমরা বাংলা স্কুলেও একসাথে পড়েছি। তুই ছোটোবেলা থেকেই বাংলা স্কুলে, আমি সেখানে 11-12-এ এসেছি। এবং পার্থর সাথে কাটানো অন্যতম একটা বিশেষ সময়, ওই সময়ের আমি বলি 11-12-এ ওঠার পর থেকে আমাদের বিড়ি সিগারেটের নেশাটা স্টার্ট হয় বলতে গেলে। এবং এখানে বলতেই হতো, এটা না বলে নয়, কিচ্ছু করার নেই, আমার যথেষ্ট বড় হয়েছিস, এই জন্য কাকু গিয়ে বলবে না। আর তোর হচ্ছে আমার মনে আছে ওর ব্যাপারটা কীরকম ছিল, হঠাৎ ঢুকলো 7টার সময় সন্ধে, আসিস কী করছিস? কী করবো, কোনো কাজ নেই, বসে আছি, পড়াশোনা এমনি করি না। তো হঠাৎ দেখি পার্থ এক বাক্স সিগারেট কিনে এনেছে, কি এক প্যাকেট বিড়ি কিনে এনেছে, সিগারেটটা বেশি আনতো। তো আমার মনে আছে, আমি ভুলিনি। এবং বক্তব্যটা হচ্ছে 1 ঘন্টার মধ্যেই বাক্সটা শেষ করতে হবে। মানে এটা অত্যন্ত বিরক্তিকর। মানে ও হাতে সময় নিয়ে আসবে 1 ঘন্টা কি 2 ঘন্টা, ও সিগারেটগুলো নিয়ে বাড়ি যেতে পারবে না, আমাকেও ওর সাথে খেতে হবে, এবং ওখানেই 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। 1-1.5 ঘন্টার মধ্যে দুজনে তখন বিড়ি সিগারেটের নেশাও নেই, 4-5টা করে সিগারেট খাচ্ছি আমরা। ম্যাক্সিমামটাই ছিল নষ্ট করা আসলে। ওটা মানে তখন সবে 11-এ উঠেছি, 11-এ না বোধহয় 12-এ এরকম সময়। তো সবে একটু স্বাধীনতা এবং তার অপব্যবহার, অবশ্যই এটা অপব্যবহার। আমি আজকের দাঁড়িয়ে বলবো যে এটা অপব্যবহার ছিল, প্লিজ কেউ করবেন না, আমি এটা অবশ্যই বলবো, খুবই খারাপ জিনিসটা। কিন্তু আমরা এটা করতাম, মজা পেতাম করে। তো সেটা এটা সত্যি মানে সেরকম স্মৃতি ছিল। তারপরে ছিল হচ্ছে যে লুকিয়ে মানে বিষয়টা এটাই সবচেয়ে বড়, মানে আমাদের বেশি ইন্টারেস্ট ছিল এটাতেই যে এটা লুকিয়ে করতে হবে, কেউ জানতে পারবে না, শুধু ওরটা আমি জানি, আমারটা ওই। আর একজন ছিল আমাদের পার্টনার, আরও 2জন ছিল, রণদীপ আর বিক্রম, এরা জানতো। তো সেই সব দিনগুলো সত্যি মানে ছোটোবেলার দিন, তো খারাপ হোক ভালো হোক মনে করতে বেশ ভালো লাগে।
খারাপ তো কোনো দিন নয় ভাই, সব দিক দিয়েই তো মানে স্মৃতি তো স্মৃতি আজকের দাঁড়িয়ে মনে হয় মানে সত্যি সেই দিনগুলো ভালো ছিল। সেই দিনগুলোতে এখন আমার তো খুব মনে হয় যে আর একবার যদি সেরকম দিনে ফিরে যাওয়া যায়। তোর কি মনে হয়? এইটাই আমরা লাস্টে আসবো, এইটা আচ্ছা আচ্ছা। তো তোর হচ্ছে পার্থ, তুই বাংলার স্টুডেন্ট, বাংলা অনার্স করেছিস। বাংলায় অনার্স করার পর তুই এনআইআইটিতে ভর্তি হলি, হার্ডওয়্যার নেটওয়ার্কিং কোর্স করলি, এবং তারপর আমি ততদিনে আমি আমার কর্মব্যস্ততায় ঢুকে গেছি। আমি হঠাৎ করে জানতে পারলাম পার্থ অ্যাক্টিং স্টার্ট করলো। এবার তোর সাথে আমার বন্ধুত্ব ছোটোবেলা থেকে, 11-12 থেকে মারাত্মক বন্ধুত্ব। কোনো দিনও তোর মধ্যে অ্যাক্টিংয়ের আমি এই জিনিসটা মানে শুনিও নি, তুই বলিসও নি কখনো। আমার অ্যাক্টর হওয়ার শখ ছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলে আমি, স্বাগত, সৌমেনশীল, আর সেভাবে অ্যাক্টর হওয়ার শখ আর কারোর সেভাবে ছিল না। তো এই ব্যাপারটা শুনি। হ্যাঁ, এটা একটু বেশ গুছিয়ে বলতে হবে বিষয়টা। হঠাৎই হয়ে যাওয়া, তবে ইচ্ছাটা যে একেবারে ছিল না এটা বলবো না কখনো। মানে সবারই ছোটোবেলায় একটু ইচ্ছা থাকে, আমি শাহরুখ খানের মতন হাঁটবো, শাহরুখ খান হব, আমি সলমান খান হব, আমি অক্ষয় কুমার হব। হ্যাঁ, এরকম স্বপ্ন বহু মানুষের থাকে। তো আমি মনে করি আমার জীবনে দুটো অধ্যায় রয়েছে। একটা হচ্ছে বিফোর 2016 আর একটা হচ্ছে আফটার 2016। তোরা যারা আমাকে চেনে তারা সবাই জানে যে কেন আমি 2016 সালটার কথা বললাম। একটা হিউজ পরিবর্তন হয় আমার জীবনের। তার আগের আমির সঙ্গে আজকের আমি নিজে মেলাতে পারি না, তো বাকিরা কি মেলাবে। সেই সময় আমি তখন এনআইআইটিতে তখনও ভর্তি হইনি, জাস্ট বোধহয় এমএ কমপ্লিট করে আমি নিজের মতো করে প্রিপারেশন নিচ্ছি, বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, করছি। এমএ তখন কমপ্লিট হয়ে গেছে, ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। তো সেই সময় আমার মধ্যে একটা একাকিত্ব তৈরি হয়। সেটার কারণটা অবশ্যই মানে সবাই জানে যে সেই সময় আমার মা গত হন। তো সেই একাকিত্বটা কাটানোর জন্য আমার দরকার ছিল সঙ্গের। তো আমি খুব সঙ্গ খুঁজছিলাম বিভিন্ন জায়গায়। আর আমার যারা বন্ধুবান্ধব, খুব কাছের যারা বন্ধুবান্ধব, তারা সবাই মোটামুটি কর্মব্যস্ততায় ততক্ষণে মানে কর্মজীবনে প্রবেশ করে গেছে। আমিও প্রবেশ করছি না, মানে আমি একটা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। সেই সময় হঠাৎ করে আমার ডাক আসে রাজপুর বিদ্যানিধি হাই স্কুল, বাংলা স্কুল, তার প্রাক্তন ছাত্র সম্মিলনীতে যোগ দেবা। ডাকটা আসে আমাদেরই একজন শিক্ষকের মাধ্যমে। তো আমি সেখানে যোগ দিই। সেখানে একজন দাদার সঙ্গে আমার পরিচয় হয়। সে আমাকে একদিন হঠাৎ অফার করে যে তুই কি অভিনয় করতে ইচ্ছুক, মানে আমাদের একটা ছোট থিয়েটারের দল আছে, তো সেখানে যদি করিস তাহলে খুব ভালো হয়, আমাদের একজন ছেলে দরকার। তা আমি কোনো কিছু না ভেবেই বলি হ্যাঁ করব। হ্যাঁ, পারি না তা কি হয়েছে, পেরে যাবো। আমি নামটা বলছি, মানে নামটা যদি বলতে অসুবিধা না থাকে না থাক, এখন নাম বলতে গেলে অনেকের অনেক নাম বলতে হয়। হ্যাঁ, একজনের নাম বললে আরেকজন রেগে যায়, আরেকজনের নাম বললে আরেকজন রেগে যায়, এ বড় বিড়ম্বনা। হ্যাঁ, তো দেখি কথা বলতে বলতে নাম যদি মনে হয় তখন বলা যাবে বলুন। তো সেই দলে আমি যোগ দিই, সেখানে আমি থিয়েটার শুরু করি। তারপরে একটা সময় পরে গিয়ে মনে হলো যে এই শিল্পটা সত্যিই শেখা দরকার এবং এটা বেশ ভালো লাগছে করতে। তখন আমি আরও বেটার জায়গা, যেখানে ভালো শেখা যায়, ভালো শিক্ষক আছেন, ভালো গুরু পাওয়াটা কিন্তু এখন খুব ভাগ্যের ব্যাপার। আমার যিনি নাট্যগুরু, আমার যিনি স্যার, তিনি খুব একটা কথা বলেন যে টাকা নেবে গুণে আর গুরু করবে চিনে। হ্যাঁ, এই পডকাস্টে এসেছিলাম একটু আগেই, উনি ফোন করেছিলেন। একটা অদ্ভুত ব্যাপার, আমি যেখানে যত স্টেজ করি যাই করি, মানে আমাদের সংগঠনের বাইরে যখন কোথাও কবিতা বলতে উঠছি বা করছি, স্টেজে ওঠার আগে ওনার ফোন ঠিক আসবেই।
সে যে পারপাসেই আসুক, মানে এটা আমি জানি না, এটা হয়তো আমার কাছে আশীর্বাদ। স্যার যদি শোনেন ভালো হবে, স্যারকে কোনো দিন বলতে পারিনি এটা, যে এমনকি আমি শুধু শান্তিনিকেতনে শো করতে গেছি, দূর দূরান্তে মানে ফোন আসার কোনো ব্যাপার নেই, হঠাৎ করে মানে জাস্ট রেডি হয়ে স্টেজের দিকে যাচ্ছি, গ্রিন রুমে ঢুকছি, স্যারের ফোন, এবং আমি দেখেছি এটা এলে আমার প্রোগ্রাম খুব ভালো হয়, আমি খুব ভালো পারফর্ম করি। হ্যাঁ, এই স্যারের নাম বলবি না? পার্থপ্রতিম দেব। আপনারা যারা নাটকের সঙ্গে যুক্ত তাদের কাছে অবশ্যই মানে পরিচিত, নাট্য দর্শকদের কাছে পার্থপ্রতিম দেব। তা ওনার তত্ত্বাবধানেই আমার তারপরে বেড়ে ওঠা বাঘাযতীন আলাপ, আমার নাট্যদল, সেখানেই আমার কাজকর্ম চলে। ক বছর ছিলিস ওখানে? এখনও আছি টিল নাও, এবং তাড়িয়ে না দিলে সারা জীবন থাকার প্ল্যান আছে। যদি তাড়িয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাড়িয়ে না দিলে আমি এখনও আছি, মানে থেকেই যাবো আর কি। তো এইভাবে আমার নাটকটা শুরু হয়। আবৃত্তিটা আমি বলবো, এক সেকেন্ড, মানে আমি যেমন অভিনয়টা নিয়ে তোকে যেরকম বললাম, যে আমাদের মানে যখন মানে আমাদের বন্ধুত্বের পিক টাইম, ডেলি আড্ডা মারছি, খেলাধুলা করছি একসাথে, সেই সময় যেমন অভিনয়টা নিয়ে জানতাম না, তেমন কিন্তু আবৃত্তিটাও জানতাম না। এটা জানবার কথা নয়, এটা জানবার কথা নয়, এটাও একটু কারণ হচ্ছে যে এটা আমার খুব মানে আমার মা হচ্ছেন আমার আবৃত্তি প্রথম শিখিয়েছিলেন, ধুলা মন্দির কবিতার নাম। সে কবিতা আমি এখনও বলি। তো আমার মানে কবিতা বিষয়টাতে ঢোকা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনে যখন ঢুকি, আমি টিউশন নিতে আমি একজন স্যারের কাছে যাই। উনি আমাদের নেতাজি নগর ডে কলেজের একজন প্রফেসর ছিলেন সেই সময়। প্রফেসর না, মানে গেস্ট লেকচারার বলা হতো, বাট মানে খুব শ্রদ্ধেয় একজন শিক্ষক, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো তিনি নিজে কবিতা লিখতেন, খুব ভালো কবিতা লিখতেন, এখনও লেখেন, প্রচুর বই টই বেরোয়। তো ওনার কোচিংয়ে আমি পড়তে যাই, ওনার কাছে আমি মানে ওনার বাড়িতে পড়তে গিয়ে ওনাকে দেখে আমার কবিতার প্রতি ইন্টারেস্টটা জন্মায়, এবং এর পেছনে কিন্তু ওনারই হাত রয়েছে। মেঘনাদ ঘোষাল, এই নামটা না করলে খুব অপরাধ করা হবে। মেঘনাদ ঘোষাল, তো ওনার একটা অদ্ভুত জিনিস ছিল জানিস তো, ওনার বাড়িতে একটা বাগান ছিল। এবার বাগানে কী কী গাছ থাকতে পারে? আম, জাম, কাঁঠাল, এক্স্যাক্টলি, পেয়ারা, আম গাছ, নারকেল গাছ, এবং সুপুরি গাছে ঘেরা, মানে বাউন্ডারিতে একটা অদ্ভুত সুন্দর একটা বাগান ছিল। সেই বাগানে আমরা বছরে একটা অনুষ্ঠান করতাম সারাদিন ব্যাপী, মানে উনি অর্গানাইজ করতেন, আমরা উদ্যোগ নিয়ে আমরাও হাত লাগিয়ে সবাই মিলে করতাম। তো ওইখানে আমার প্রথম ইচ্ছা হয় যে আমি একটা কবিতা বলব। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি, তো তা স্যার বললেন যে বলতে ইচ্ছে হয়েছে, মাইকটা নাও, বলে দাও, কোনো ব্যাপার না, মানে স্টুডেন্ট তো তুমি, আমরা স্টুডেন্ট, আমাদেরকে সবসময় উনি মানে প্রমোট করবার চেষ্টা করতেন। আর ওখানে অনেক নামি দামি মানুষ আসতেন আর কি, হ্যাঁ, মানে লেখিকা, সাংবাদিক, শিল্পী, তারা আসতেন। আমি তো শিখিনি কখনো, আর করিনি তার আগে, তো আমি একটু মানে পাচ্ছি, করবো কি করবো না। তো আমার এক বান্ধবী ছিল, তাদের বিষয়ে আমি একটু পরে আরও ভালো করে বলবো। কন্যা আমার সাথে ওখানে পড়তো, কলেজের কন্যাকুমারী। তো ও করলো কি, লাস্টে আমাকে এরকম ঠেলে তুলে দিল, যা বল। তো ওই গিয়ে ফার্স্ট আমি ধুলা মন্দির বললাম, এবং সবার খুব ভালো লেগেছিল। সেই থেকে ইন্টারেস্ট গ্রো করা, চর্চা করা। তখন খুব কবিতা লিখতে ভালো লাগতো, খুব লিখতাম। দু একটা লিটল ম্যাগাজিনে তখন কবিতা বার করছি, কবিতা জমা দিয়েছি, তারা ছেপেছে। তো ওই বিষয়টাই তখন খুব ইন্টারেস্ট ছিল। আস্তে আস্তে কবিতা বলার দিকটাতেও ইন্টারেস্ট এলো, এবং এখন মোটামুটি বলাটাতেই বেশি ইন্টারেস্ট পাই। লেখাটা হয়, মাঝে মধ্যে হয় না, ওটা এখন মানে ব্যক্তিগত বিষয় হয়ে গেছে। তা পার্থ মোটামুটি তাহলে ওই 2011 থেকে কম বেশি নাটকের সাথে যুক্ত, আজ 2025, প্রায় 14 বছর আছিস, 14-15 বছর, 16 থেকে, ওকে, প্রায় 9 বছর আছিস এর সাথে যুক্ত। তা তুই মানে আমার বক্তব্য হচ্ছে, ফার্স্ট প্রশ্নটা এটা করি, প্রায় মানে
কত নাটক করেছিস, যদি কিছু বিখ্যাত নাটক নিশ্চয়ই অনেক করেছিস, মানে যারা নাটকের শ্রোতা আছে তাদের জন্য একটু সেই নামগুলো একটু বল। তো কি কুখ্যাত আমি বলতে পারবো না, তবে আমার যেমন সাগিনা মাহাতো দিয়ে শুরু হয়েছিল আলাপে, ম্যাক্সিমাম আলাপের হয়েই করেছি। স্টেজটা আমাদের মধুসূদন মঞ্চে শো হয়, আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের শো হয়, গিরিশ মঞ্চে শো হয়, তৃপ্তি মিত্রে ইন্টিমেট থিয়েটার স্পেসে আমরা শো করি। রিসেন্টলি যে নদী মরুপথে করলাম, তার আগে ইচ্ছাপূরণ বলে রবীন্দ্রনাথের একটা গল্পকে নাট্যরূপ দিয়ে সেই গল্পটা করা হয়েছে। অসময় আমার এক বন্ধুর লেখা, সুমিত, ওরই ডিরেকশন। আমার লেখা অস্তাচলের শো হয়েছে, সুমিত ডিরেক্ট করেছে। স্যার অবশ্যই ছিলেন উপদেষ্টা হিসেবে, স্যারের গাইডেন্স নিয়ে আমরা ওটাগুলো করেছিলাম সেই সময়। তো কত নাটক করেছি, নাটকের নাম বলতে বসলে এখন অনেক লেন্দি হয়ে যাবে। তো আলাপে শুরু করেছিলাম সাগিনা মাহাতো দিয়ে, কৃষ্ণপ্রিয়া করেছি, আগুন যার নামটা বিশেষ করে বলতে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে রিসেন্টলি খুব সকলের নাম করেছে আগুনের। বাইরের দলে বলতে অগ্নিজাতক নাটকে কাজ করেছিলাম, অগ্নিজাতক বলে একটা নাটক, কাল্লু মামা নাটকে কাজ করেছি। বাবাই বলে একটা নাটক হয়েছিল, তার ব্যাক স্টেজে আমি কাজ করেছিলাম, এবং সেই নাটকটা ব্যাক স্টেজ করতে আমি এনএসডি পর্যন্ত যাওয়া হয়েছিল। আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট এনএসডি যাওয়া, এবং এনএসডিতে সেই অভিজ্ঞতাটা মানে দুর্দান্ত আর কি। এনএসডি হচ্ছে মানে যারা নাটক করি তাদের কাছে বলতে পারে তীর্থক্ষেত্র। হ্যাঁ, যেরকম কলকাতায় যেরকম একাডেমি অফ ফাইন আর্টসকে আমরা বলি যে আমাদের তীর্থক্ষেত্র বা আমাদের কাছে মন্দির, এনএসডি সেরকম একটা। নাটককে ঘিরে কতগুলো মানুষ সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকতে পারে, সেটা এনএসডিতে গিয়ে দেখতে পেয়েছিলাম। একটা ওয়ার্কশপে ঢুকেছিলাম এনএসডিতে, মানে ওয়ার্কশপ মানে ওদের ওই সেট তৈরির ওয়ার্কশপ। সেখানে আমাদের সেটটা, আমাদের অ্যাজ ইট ইজ যে সেটটা আমরা কলকাতায় ইউজ করতাম, সেটা ওরা ওখানে তৈরি করে দিচ্ছে আমাদেরকে। তাদের যে কর্মব্যস্ততা, নাটক ঘিরে তাদের যে কর্মব্যস্ততা, তাদের যে উন্মাদনা, ইটস অ্যামেজিং। মানে সেটাকে শব্দে প্রকাশ করা মতন মানে সামর্থ্য আমার অন্তত নেই, আমি বলতে পারবো না। হ্যাঁ, তাই আবার যদি ভবিষ্যতে কোনো দিন সুযোগ হয় আবার অবশ্যই যাব। তাই 9 বছর অভিনয় জীবনে নিশ্চয়ই প্রচুর গুণী গুণী মানুষের সান্নিধ্যে এসেছিস। তো আমি বলছি না, একটু শুনি, মানে তুই যাদের সান্নিধ্য পেয়ে তোর মনে হয়েছে যে হ্যাঁ একটা কিছু অর্জন করলাম, এরকম? তো প্রথমেই বলতে হয় আমার স্যারের কথা, পার্থপ্রতিম দেব। তার নাটকের মানে আমার যে এতদিন ধরে নাটকের টিকে থাকা, সেটা যদি স্যারের সঙ্গে দেখা না হতো, আমি হয়তো কী করতাম, মানে কোনো একটা অফিসে চলে যেতাম, জব করতাম, হ্যাঁ, কিছু না হলে অন্য কিছু, মানে ব্যবসা করতাম। নাটক এতদিন ধরে করে যেতাম কি না আমি ঠিক জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে তার মানে নাটকের বাইরে আমি একটা কথা বলবো, যে তার যে জীবন সম্পর্কে যে বক্তব্য, যে বোধ তিনি সবসময় যেগুলো বলতে থাকেন, সেগুলো অসাধারণ। মানে মনের শক্তি না থাকলে তো এগুলো করা যায় না। যেমন ধর, যারা আমরা নাটক করি, আমাদের মাস গেলে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000, 20,000, 50,000 কোনো রোজগার নেই। কখন কি রোজগার হবে আমরা নিজেরাও জানি না। কিন্তু এই ইয়েতে যে আমরা যে চলতে পারছি, এর সাহসটা কিন্তু উনি প্রথম জুগিয়েছেন। আমার নাটকের অ আ ক খ থেকে শুরু করে নাটকের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কাজগুলো থাকে, সমস্ত কিছুতে আমি বলবো ওনার থেকে আমার শেখা সবটা। আর গুণী মানুষ, আমি যেমন কাল্লু মামায় যখন কাজ করতাম, ওখানে দেবশঙ্কর স্যার কাজ করতেন, দেবশঙ্কর স্যার হালদার অভিনয় করতেন। আমার কাছে আইডল। আমি যখন প্রথম নাটক, মানে ওনাকে দেখে আমার খুব ইন্টারেস্ট লেগেছিল। ওনার কথা বলার ভঙ্গি, অভিনয় ভঙ্গি, কথা স্টাইল, শব্দচয়ন, ইচ অ্যান্ড এভরিথিং আমার ভালো লাগে। কেন আমি সেটা বলতে পারবো না। আমার দিদির কথা বলি, দিদির কথা না বললে খুব মানে ভুল হবে। মৌনিতা চট্টোপাধ্যায়, অনেকেই চেনেন আপনারা।
আমার যে বাচিক জগতের যে কার্যকলাপ সেটা ওনাকে ঘিরেই মানে চলছে। তো সেটা তার থেকে আমার একটা অদ্ভুত শেখা যে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কীভাবে মানে সামর্থ্যের বাইরে গিয়ে কিভাবে কোনো কিছুকে উপস্থাপন করা যায় স্বল্প সামর্থ্যের মধ্যে। এটা স্যারের তো অবশ্যই, স্যারকে দেখে প্রথম শেখা, তারপরে যেটা করা সেটা মৌনিতার দিকে দেখে শেখা করা, এখনও করছি। ইনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে, তুই যার কথা বলছিস? ওটা হচ্ছে পৌলমী দি, যিনি আগুনে অভিনয় করেছিলাম। ওটা খুব ভালো অভিজ্ঞতা, মানে ওরকম একজন মানুষের সঙ্গে অভিনয় করতে পারা, এটা এই সুযোগটা পাওয়া, স্টেজে থাকার সুযোগটা পাওয়া, এটা মানে আমার সারা জীবনে একটা সম্পদ হয়ে থাকবে আর কি। তা পার্থ, নাটক তুই ভালোবাসিস আমি জানি, এবং জিনিসটা ভালোবেসে করিস, বাট একটা জিনিস তুই বললি যে নাটকের কোনো পয়সা নেই, ফিক্স পয়সা বলে কিছু নেই। বাট অনেস্টলি বলতে গেলে ভাই, নাটক করে মানে আমি ওই শিল্পসত্তার জায়গাটা থেকে বলছি না, সেটাই বলছি না আমি বলছি যে নাটক করে একটা মানুষের পক্ষে কিন্তু পেট চালানো সম্ভব নয় এই জিনিসটা। এবং নাটক বাংলার সাথে, বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, বহু মানুষ সেটাকে নিয়ে এখনও স্বপ্ন দেখে কিছু করার, এবং স্টিল মানে এই জায়গাটা এত ডাউন কেন ভাই, পয়সার জায়গাটা, যেই জন্য অনেক মানুষ চাইলেও করতে পারে না। এই ব্যাপারটা কী মতামত, তুই কি দেখেছিস? নিশ্চয়ই অনেক কিছু দেখেছিস, শুনি একটু। নাটকে আবার স্যারের কথা দিয়ে শুরু করি। এটাও স্যার সবসময় বলেন যে নাটক নেয় বেশি, দেয় কম। এটা আমার স্যারের থেকেই শোনা। তো একটা কথা বলি যে মানে নাটক করে পয়সা রোজগার মানে সেই অর্থে সত্যিই হয় না, কিন্তু নাটক যেটা দেয় সেটা হচ্ছে যে তোমাকে একটা ডিসিপ্লিন শেখাবে, তোমার সংস্কৃতি বোধ তৈরি করবে, তোমার জীবন বোধ তৈরি করবে। রোজগার একেবারে যে নেই সেটা বলবো না, আছে। ভালোভাবে খাটতে পারলে, ভালোভাবে করতে পারলে একটা টাইমে গিয়ে রোজগার হবে। হ্যাঁ, হয়তো বৈভব তৈরি হবে না, হয়তো সেটা ফিল্ম স্টারেদের সঙ্গে কম্পেয়ার যদি কেউ করে একদম নগণ্য, বা কোনো নর্মাল ধারে ভাড়েও যাবে না, আর এমনকি কোনো চাকুরিজীবী যারা তাদের সাথে তুলনা করলেও ধারে ভাড়ে যাবে না। হয়তো কিছু লোকের যাবে, কিছু লোকের যাবে না। কিন্তু মানে সত্যি মানে এটা বলছি, নাটকের এই যে পয়সা কম থাকা, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যদি আমরা ইতিহাস দেখি, এটাই রয়েছে। এইভাবেই নাটক সারভাইভ করেছে, এইভাবেই নাটক চলেছে, এইভাবেই নাটক চলবে। যে মানুষগুলোর ধর মানে যেমন আমি আমার কথা বলছি, 2011 সালে আমি আমার বাড়ির বড় ছেলে ছিলাম, এবং আমি খুব ভালোবাসি লাইনটাকে, এবং আমার অভিনয় করার ইচ্ছে ছিল, জানিসও করেওছি এক সময়। বাট আমি নাটকে যেতে চাইনি, তার একটাই কারণ, অনেক সময় দেওয়ার একটা ব্যাপার আছে, যে মানে তোকে গিয়ে প্রথমে মানে শুনেছি আমি যে মাসের পর মাস বসে আছে, ঝাঁট দেওয়াচ্ছে, বসে দেখাচ্ছে, পরবর্তীকালে গিয়ে কাজ করছে। বাট এইগুলোর থেকেও আমার কাছে বড় ইস্যু ছিল রোজগারটা, কারণ আমার ফার্স্ট ইয়ার থেকে আমি কম বেশি রোজগার করেছি, যেটা নাটক থেকে আমার হয়তো হয়ে উঠতো না। তো আমার মতো সেই সব মানুষগুলো যারা ধর এই পয়সা যাদের দরকার, চলবেই না পয়সা ছাড়া, তো সেই মানুষগুলো যাদের অভিনয়ে মানে নাটক করার ইচ্ছে, তাদের কি বলবি, তারা কেন যাবে? শিল্পসত্তা একটা আলাদা দিক, বাট পেটের জ্বালা তো শিল্পসত্তা মানবে না ভাই, সেই জায়গাটাকে কি বলবি? কর্মসংস্থান, আলাদা কর্মসংস্থান করেও নাটক করা যায়, সেই অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি অবশ্যই আছে। আর তুই যেটা বললি না, ওই যে ঝাঁট দেওয়া, ওটা আমিও শুনেছি, কিন্তু ফরচুনেটলি আমার দলে ওরকমটা কোনোদিন করা হয় না। তুই নাটক দলে যোগ দিস, মানে জবে যোগ দিস আর প্রথম স্টেজের মধ্যে ডিফারেন্সটা বল। কত 2 মাস না 3 মাস ধরে রিহার্সাল হয়েছিল, ওইটুকুনি ডিফারেন্স। তারপরেই আমি সাগিনা মাহাতোর রিহার্সালে যোগ দিয়েছিলাম, ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম। তারপরে ফার্স্ট যদি সাগিনা মাহাতোর শো হয়, আমি অন স্টেজে শো করেছিলাম। সেটা আমি জানি না, হয়তো আমার দলে মানে এটা আমি দেখেছি, মানে সবসময় দেখেছি যে চেষ্টা করা হয় একটা অন্তত মানে তাকে রোল দেবার চেষ্টা করা হয়। এবার নাটকের ইয়েতে ধরো 4 জনের চরিত্রের একটা নাটক হচ্ছে, সেখানে আমার 10 জন বসে আছে, বাকি 6 জন, কোনো না কোনো 6 জনকে বসতেই হবে, সেটা তো কিছু করার থাকে না। আর ঝাঁট দেওয়া
ঘর মোছানো জিনিসটা কিন্তু এটা নয় যে তোমাকে ডমিনেট করার জন্য করা হচ্ছে, এটা হচ্ছে ডিসিপ্লিন শেখানোর জন্য করা হচ্ছে, যে তুমি যেখানে রিহার্সাল করছো এটা তো সাধনা, সেই জায়গাটাকে পরিষ্কার রাখা। আমরাও দিই ঘর, মাঝে মধ্যেই ঝাঁট দিই, সবসময় দিতে হয় না, আলাপের ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই করে রাখা হয়, কিন্তু যখন অন্য কোথাও শো করতে যাই চেষ্টা করা হয় যে ওই জায়গাটা যেন অপরিষ্কার না হয়ে যায়, বা যদি হয়েও যায় রিহার্সাল চলাকালীন আমরা নিজেরাই সেটাকে পরিষ্কার করে সুন্দর করে ডাস্টবিনে ফেলে করে দিয়ে আসা। এটা একটা ডিসিপ্লিন শেখানোর জন্য এটা করা হয়। এটা কিন্তু এরকম নয় যে তোমাকে 6 মাস ধরে কাজের লোক বানিয়ে দেওয়া হলো। মানে একজন চাকুরিজীবী মানুষও চাইলে করতে পারে, সেই প্রভিশন আছে? অবশ্যই এখন অনেক চাকুরিজীবী মানুষ করছে, প্রফেশনালি করছে, মানে সিরিয়াস থিয়েটার করছে। আমার দলেই আছে, আমি যে দলে কাজ করি সেখানেই আছে, সাংবাদিক আছে, কর্পোরেট জব করে এরকম লোক আছে, এরকম প্রচুর লোক আছে। আমি নাম বললাম না, যাদের বলছি তারা যদি শোনে তারা বুঝতে পারবে যে তাদের কথা বলছি। ফ্রিল্যান্সার আছে যারা সিরিয়াল করছে, সিনেমা করছে, তারা আছে, তারাও নাটকেও না, সিরিয়াল সিনেমা ঠিক আছে না, সিরিয়াল সিনেমার জন্য মানে একজন অ্যাক্টরের মানে তাদের যাদের খেপ অ্যাক্টর বলছি আমি, মানে খেপ অ্যাক্টর ইন দ্য সেন্স আমি ছোটো করছি না ব্যাপারটাকে, আমার শব্দ চয়নটা খুব ভুল হয়েছে। মানে আমার বক্তব্য হচ্ছে যাদের মানে ডেলি বেসিসে কোনো পার্মানেন্ট কোথাও নেই, আজকের এই কাজ করছে, কালকের একটা ক্যারেক্টার পেলো, পরশু একটা ক্যারেক্টার পেলো, স্ট্রাগলিং টাইম যেটা, স্ট্রাগলিং পিরিয়ড যেটা, ক্যারেক্টার আর্টিস্ট যারা মানে পার্মানেন্ট কোনো ক্যারেক্টার নয়, এই ধরনের যারা লাইফ লিড করছে তাদের পক্ষে খুব ইজিলি সম্ভব, কারণ একটা সময় আছে। বাট আমি সেই জন্যই আমার প্রশ্নটা ছিল যে তুই বলেই দিলি যে জার্নালিস্ট বল বা কর্পোরেটে কাজ করে সেও কাজ করছে, কর্পোরেটে কাজ করে, আমার অনেক বন্ধু বান্ধব কর্পোরেটে কাজ করে, তুই এক সময় করতিস, তো তখন দেখতাম যে সময় নেই তাদের হাতে, তার মধ্যে সময় বার করে তারা থিয়েটার করছে, থিয়েটারের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে, সিরিয়াসভাবে থিয়েটার করছে, গুরুত্ব দিয়ে থিয়েটার করছে। এটা তাদের থেকে সত্যি আমি বলবো যে তাদের থেকে শেখা উচিত যে চাইলে করা যায়। আর রোজগার যদি তুই বলিস, একটা মানুষের বেঁচে থাকতে কত টাকা লাগে, আমি রোজগার করলাম, সারা জীবনটা দিয়ে আমি রোজগার করলাম, জীবনটাই রইল না। আমার অনেক বন্ধু আছে, তারা সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠে, 12টায় অফিসে বসে, বাড়িতে ল্যাপটপে বসে যায়, 2টোর সময় বাড়ি থেকে বেরোয়, অফিস যায়, 4টের সময় বাড়ি থেকে ফেরে, 6টায় আবার তারা ল্যাপটপে বসে, 4টে, 4:30, 5টা, মানে ভোর 4টে, 4:30, 5টা পর্যন্ত তারা অফিসের জব করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে, আবার সকাল থেকে উঠে আবার এই করে। তার জীবন কোথায়? প্রচুর টাকা আছে। আমি 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 এরকম মানে তুই যে লাইফটা বলি, আমি আমার 7 বছর বা আমার পরিচিত এত হেক্টিক লাইফ কারণ আমি দেখিনি। না, তুই হয়তো দেখিসনি, আমি দেখেছি, আমি এখনো সে আছে। এই তুই যার কথা বলছিস সে যদি এইরকম করে যদি কেউ এইরকম একটা লাইফ লিড করে অলমোস্ট 24 ঘন্টা কাজের মধ্যে থেকেও যদি কেউ অভিনয়টা চালিয়ে যেতে পারে, যার কথা বলছি সে অভিনয় করে না, কিন্তু সম্ভব নয় ভাই, এটা নয় তার পক্ষে, কিন্তু যে অভিনয় করে সেও কর্পোরেটে চাকরি করছে, করে টাইম নিজের মতো করে ঠিকই বার করে নিতে পারছে। ইচ্ছে থাকলে সব, তুমি কর্মসংস্থানটা আলাদা রেখে থিয়েটার করতেই পারবে, না পারার কিছু নেই। হ্যাঁ, আবার যারা ধরো চেয়েছে যে শুধুই থিয়েটার করে যাব, তাদের জন্য একটু লাইফটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট এন্ড অফ দ্য ডে আবার ঠিকও হয়ে যায়। তুই একটা কথা তখন বললি যে বেঁচে থাকতে গেলে কত টাকা লাগে, এটা একটা খুব ভালো প্রশ্ন, এটার থেকেও আমাদের বিরাট বড় কথা চলে যেতে পারে। জাস্ট আমি একটা জিনিস বলবো, আমি আশা করি তুই উত্তর পেয়ে যাবি। তুই ভেবে দেখ পার্থ, তুই যেই সময় অ্যাক্টিং স্টার্ট করেছিলিস, তোর স্টিল আমি জানি না তোকে ছোটোবেলা থেকে শুনতে হয়েছে কি না যে পার্থ মানে পরিবার থেকে তোকে কাজের জন্য জোর দিয়েছে, চাপ দিয়েছে? হ্যাঁ, তোকে দিতে হয়নি, তুই জানিস আমার এই ব্যাকআপটা আছে, আমার ছিল না ভাই। ডিফারেন্সটা ওই ব্যাকআপটার জন্য শুধু নয়, যেটা ছিল সেটা হচ্ছে যে হ্যাঁ, ওই রকম কথা আমাকে অবশ্যই শুনতে হয়েছে, সবাইকেই কম বেশি শুনতে হয়েছে। সব বাবা মাই হয়তো চায় যে তার ছেলে সিকিওর লাইফটা লিড করুক,
তো সেই হিসেবে মাঝে মধ্যেই বলেছে যে চাকরি বাকরির জন্য চেষ্টা করো। ওইটা আলাদা দিক, পার্থ ওইটা আলাদা। হ্যাঁ, মানে ওইটুকুনি এসছে। তারপর যখন আমি থিয়েটারে মুভ করেছি, তখন বাড়ি থেকে খুব একটা, মানে বিশেষ করে আমার বাবার কথা বলছি, বাবা খুব একটা আপত্তিও করেনি বা খুব একটা বাড়াবাড়ি রকমের উৎসাহ কোনো দিন দেখায়নি। আমি আমার মতন আমি যেটা করতে চেয়েছি সেটা অবশ্যই করতে দিয়েছে, যার জন্য আমি এটা করতে পেরেছি। এটা অবশ্যই আমার ক্ষেত্রে খাটে। ওইটাই, মানে আমার পয়েন্ট হচ্ছে তুই একটা অবস্থাপন্ন ঘরের ছেলে ছিলিস, তুই তাই ইজিলি করে দিতে পেরেছিলিস। বাট স্টিল আমাদের থেকে তোর বেটার অবস্থা ছিল। বাট যেই মানে এই অবস্থা ধর যদি আমার থাকতো, হয়তো আমাকেও অ্যাক্টিং, মানে আমি হয়তো চাকরিতে যেতে হতো না। নিশ্চিন্ত মনে তুই তোর ইচ্ছাটা পূরণ করার দিকে লড়াইটা চালিয়ে যেতে পারিস। এক্স্যাক্টলি, কারণ করতে পারিনি একদম করতে পারিস। তোর ক্ষেত্রে আমি তো তোর ক্ষেত্রে দেখেছি, মানে অভিনয়ের জন্য একটা সময় একটা ছেলে, আমি ওর ব্যাপারে একটু বলি, মানে এটা কেউ বলে না, মানে সবাই আসে, অনেকেই অনেক বন্ধু বান্ধবরা আসে, তারা খুব একটা বলে না। ওর ছোট থেকে স্বপ্ন ছিল যে সিনেমা বা সিরিয়ালে অ্যাক্টিং করব। তো আমি একটা সময় দেখেছিলাম, তখন আমরা কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হবে, সকালবেলা উঠে একটা ছেলে যাই হোক একটু লাঞ্চ মতন বা টিফিন করে সকালবেলা 9:30টার সময় বেরিয়ে যাচ্ছে, গিয়ে একটা স্টুডিও, সে স্টুডিওর নাম না বললেই ভালো হয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকছে, আনন্দ নিয়ে বাড়ি ফিরছে। তার পকেটে পয়সা নেই, কিন্তু পকেটে পয়সা পায়নি, 100 টাকা না 200 টাকা দিয়েছিল, গাড়ি ভাড়া টিফিনে চলে গেছে সেই টাকাটা, আর 20 টাকা না 30 টাকা মতো নিয়ে বাড়ি ফিরেছে, সেগুলো আমরা খরচা করে দিয়েছি অলরেডি ততক্ষণে, ঠিক আছে। তো সে একটা প্রাণ ভরা আনন্দ নিয়ে বাড়ি ফিরছে, কী ব্যাপার না, আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দিয়েছে। হ্যাঁ, তখন একটা সিরিয়াল হতো, খুব বিখ্যাত সিরিয়াল, সেই সিরিয়ালের একটা তো সেখানে হচ্ছে যে দেখা গেল যে নায়ক নায়িকা একটা কি বলে ওটাকে, রেস্টুরেন্টে খেতে গেছে, তার পিছনে বসে বাবু খাচ্ছে, কফি খাচ্ছে। বাট ওটা কফি ছিল না, জল মেশানো কোল্ড ড্রিঙ্কস, কফিও দেয়নি, কোল্ড ড্রিঙ্কস পেয়েছে আর কি। এটা আমি জানি, এটা আমি অবাক হচ্ছি না, এখন দাঁড়িয়ে আমি এটা অবাক হই না, কারণ আমি অনেক বন্ধু বান্ধবকে দেখি এইভাবে স্ট্রাগল করতে। ওই স্ট্রাগলটা কিন্তু ওই সময় থেকে করছিল না তা নয়, কিন্তু সত্যি ওর যে রেসপন্সিবিলিটি ও নিয়েছিল, বাড়ির একটা রেসপন্সিবিলিটি, তার ফলে ওকে একটা বড় ব্র্যান্ডে ওর সাথে পরে কাজ করতে যায়, চাকরি করতে যায় সেখানে। তারপরে কি মানে অ্যাক্টিংয়ের ইয়েটা কি মানে পুরোপুরি উঠে গেল নাকি এখনো আছে সুপ্তভাবে? ফুললি জিনিসটা আমি কটা কথা না বললেই নয়। যদি আমার পক্ষে সম্ভব হয় যে আমার বয়স 93 হয়ে গেছে, আমি নড়তে চড়তে পারছি না, বাট কথাটা বলার ক্ষমতা আছে, আমার যদি তখনও সুযোগ হয় আমি তখন অভিনয় করব। আশিস ভট্টাচার্য বলে যদি ডিফাইন করা হয়, প্রথম কি সবার আগে অ্যাক্টর আমি। এই যে এখানে বসে আছি, হাসি মুখে ফুচকা বাজে বসে থাকি, এটা কিন্তু একদম অভিনয় করি। হ্যাঁ, লোকজনের সাথে যেটা মিশি সেটা অভিনয় করি না, কারণ আমি ব্যবসা চালালেও আমি ওই খুব মুডি মানুষ। যাই হোক, ওটা আবার অন্যদিকে। আমি একটা কথা হিথ লেজার বলেছিল ব্যাটম্যানের সেকেন্ড পার্টে, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। তো আমি গুড কি ব্যাড আমি জানি না, বাট আমি যখন শ্রম করছি তার বিনিময়ে আমার পারিশ্রমিক লাগবে। আমার চাকরিও ছাড়াই এই কারণটার জন্যই অন্যতম, বাকি তুই জানিসই। আমার এটা খুব ইয়ে লাগলো যে আমি শ্রম যখন করছি তাহলে আমার পারিশ্রমিক দরকার। এটা না হলে, আমি এরকম অনেক জায়গায় শুনেছি যে থিয়েটারের জন্য 24/7 দিতে হয়, না দিলে থিয়েটার করে তোমার লাভ নেই। হ্যাঁ, তো তারপরে 500 টাকার একটা চেক, সেটা বাউন্স করেছিল। মজা লাগে বেশ বলতে। হ্যাঁ হ্যাঁ, যদিও সেটা মানে আমি বলছি বাইরের দল, আমার দলে নয়, আমার দলে চেক ফেকের ব্যাপার নেই, সরাসরি যতটুকু দেওয়া হয় সরাসরি দেওয়া হয়, কোনো দিন বাউন্স করে না। হ্যাঁ, সরাসরি উইকেটে লাগে। তো আমি তখন ভেবেছিলাম যে আমি যে 24/7 দিচ্ছি, তা 24/7 দেওয়ার পরে আমি যখন বাড়ি ফিরছি, কী নিয়ে ফিরছি? একটা বাউন্স চেক। তাহলে আমি খাবো কি? এবং এই জন্য আমি অনেক জায়গায় কাজ যাইনি, আমার দল ছাড়া আমি বাইরে দলে অনেক জায়গাতেই
সুযোগ পেয়ে তারপর আমি ছেড়ে চলে এসেছি বা যাইনি। তার কারণ হচ্ছে আমি তখন টিউশন করতাম, পড়াতাম। আমার টিউশন থাকতো, এখনও করি, টিউশন থাকতো সকাল 7টা থেকে 9টা। তো তাদের রিহার্সালের জন্য তারা প্রথম আমার কাছে দাবি জানালো সকাল 11:30। বললাম ওকে চলো, আমার হবে। পরের দিন ওটা চলে এলো 10:30। ঠিক আছে চলো, তাও করে নেবো, কারণ আমার 9টা অবধি পড়ানো, তারপরে আমি চলে যাব। 9টা পড়িয়ে টানা বেরিয়ে গেলাম, হলো। তারপর ওটা হয়ে গেল 9টা। বললাম এবার তো একটু চাপ হচ্ছে, তাও করলাম। তারপর দাবি হলো 8টা। তখন আমি বললাম যে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তখন আমাকে বলা হলো যে যদি তুমি 8টায় না আসতে পারো তাহলে এই নাটকটা তুমি করতে পারবে না। আমি করবো না, কারণ আমি যেটা করে আমি রোজগার করছি, আমি সেটাকে সম্পূর্ণ বন্ধ করে তোমার এখানে আসতে পারবো না। এই কারণে পারবো না, এটা করে আমার যেটা পাই সেটা দিয়ে আমার চলে না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা যেহেতু বলছো যে থিয়েটারটা 24x7 করতে হয়, সেই জন্য থিয়েটারটা যেখানে তো হচ্ছে, যে স্থলে হচ্ছে, সেখানে আসতে গেলে আমার একটা গাড়ি ভাড়া লাগে, আমার একটা টিফিন লাগে, আমার একটা জলের বোতল অন্তত কিনতে হয়। সেই টাকাটুকুনিও তখন দেওয়া হতো না সেখান থেকে, সেই জায়গাটা থেকে। তখন আমি চলে এসেছিলাম, এবং তারপরে আমি খুব একটা বাইরের দলে আর কাজ করতে যাই না, যেখানে ওই শ্রমের মূল্য নেই। আমি শ্রম দিলে আমার শ্রমের মূল্যটা অবশ্যই আমাকে দিতে হবে। এই কালচারটা আরও দৃঢ়ভাবে প্রত্যেকটা জায়গায় আসা উচিত আমার মনে হয়। না হলে ইয়াং জেনারেশন যারা আমাদেরও পরে যারা আসবে, তারা আসবে না। যে দিনকাল পড়ছে, যেভাবে আলু পেঁয়াজ পটলের দাম বাড়ছে, তাতে অভিনয় করতে লোকে থিয়েটারে আসবে না যদি না শ্রমের উপযুক্ত পারিশ্রমিকটা পাওয়া যায়। পার্থ আবৃত্তিও করিস বহুকাল, আবৃত্তি নিয়ে ওই, হ্যাঁ আমি উচ্চারণটা আমার একটু কী আর করে বল, আবৃত্তি আবৃত্তি ওকে। তো পার্থ আবৃত্তি নিয়ে তোর কি ফিউচার প্ল্যান আছে, বা আর অ্যাক্টিং নিয়ে বা তোর কি ফিউচার প্ল্যান? তারপর আমরা অন্য সেগমেন্টে ঢুকবো, বল তোর মতো করে বল। প্ল্যান আমি সেইভাবে প্ল্যান ট্যান করে তো কোনো দিন এই জগৎটাতে আসিনি। এসে পড়েছি, কাজ করেছি, মনে হয়েছে এটা করলে আমি আমার করতে ইচ্ছে করছে, ভালোবাসছি, তাই করে গেছি। প্ল্যান বলতে গেলে যেমন নাটক নিয়ে আমার প্ল্যান হচ্ছে, যেমন আলাপে এখন সাগিনা মাহাতো হচ্ছে, আপাতত সাগিনা মাহাতোর রিহার্সালে যাচ্ছি, ওয়ার্কশপে যাচ্ছি, এটা আমার প্ল্যান। এক্সপ্রেশনে যেখানে আমি আবৃত্তি করি, আমাদের গ্রুপ পারফরমেন্স হয়, সেটাকে নিয়ে আরও বড় ভাবনা চিন্তা যেগুলো দল করছে তার সঙ্গে যুক্ত থাকা, এবং যতটুকু সম্ভব নিজের আমার মধ্যে যা আছে সেটার 100% দিয়ে দলের কাজে নিজেকে নিয়োগ করা, এটাই আমার ফিউচার, সবসময় এটাই আমার প্ল্যান। এবার আমি যে পথে যখন দেখি যে এখানে আমার ভালো হচ্ছে, এইভাবে আমরা এগোচ্ছি, দল এগোচ্ছে, আমি সেভাবেই সারা জীবন এগিয়ে গেছি দলের সঙ্গে। এই যে তুই একটু আগে বললি না যে ট্রেনে যাচ্ছি, যেতে যেতে ফোন করলো বলে এক্ষুনি এসো শুটিং আছে, এই কালচারটার সাথে আমি মানিয়ে নিতে পারছি না বলে এখনও পর্যন্ত সেই প্ল্যানটা নেই। আমার কাছে এরকম অনেক ফোন এসছে, আমি আগে থাকতে আমি রিহার্সালে ঢুকছি, ফোন করে বললো যে 2টোর সময় আসতে পারবে, একটা বড় সিরিয়ালে একটা 2 দিনের একটা রোল আছে, 2 দিন আসতে হবে, এক্ষুনি আসতে হবে, কিন্তু তার জন্য এখনই আসতে হবে। ফোনটা কাটার পরেই 2টোর মধ্যে, তখন হয়তো 12:30 1টা এরকম বাজে, আমি আমাদের স্টেজ রিহার্সাল ছিল, ঢুকছি, বললাম আমার স্টেজ রিহার্সাল আছে, আমি কি করে যাব? এরকম 3-4 বার হয়েছে, ফোন করেছে আসতে পারবে না, হ্যাঁ তোমাকে যখনই বলি তুমি তখনই বলো শো আছে, যখন শো থাকে তখনই তুমি আমাকে বলো, সেই জন্য আমি আসি না। বাট ইটস মাই রেসপন্সিবিলিটি, আমি যখন কথা দিয়ে ফেলি কোথাও, আমি মানে মারা না গেলে সেই কথাটা রাখার চেষ্টা করি, তাতে যদি 500 টাকার জায়গায় আমার 50 টাকা ইনকাম হয় তো হোক, কিন্তু আমার কথার দামটা আমাকে রাখতেই হবে, তাই না? তো আমি যখন কথা দিয়েছি যে হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে রিহার্সাল করব, তখন আমি তাকে হঠাৎ করে 11th আওয়ারে গিয়ে বলতে পারি না যে না আমার একটা কাজ এসেছে, আমাকে তার জন্য যেতে হবে।
তো সেই জন্য আমার আর করা হয় না, সিম্পল ব্যাপার। আর এতে কারোর কোনো দোষ আমি দেখি না, মানে না। তাদেরও দোষ দেখি না, আমার নিজেরও দোষ দেখি না। এটা ওয়ার্ক কালচারটাই, কালচারের সাথে মিলছে না, তাই হচ্ছে না। ভবিষ্যতে যদি কোনোদিন মেলে নিশ্চয়ই হবে। মানে খুব একটা বেশি আর ভেবে রাখিস, মানে জাস্ট পার্ট বাই পার্ট। আমার মনে হয় এখন আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছে, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পৃথিবীটা, তাতে খুব বেশি ফিউচার প্ল্যান করেও কোনো লাভ নেই। মানে আজ আমি যা করছি, কাল যে আদৌ সেটা সেভাবে করে যেতে পারবো কি না এর গ্যারেন্টি স্বয়ং বোধহয় ঈশ্বর নেমে এলেও দিতে পারবে না। যা হ্যাঁ ভাই, পাওয়া যায় না। না সত্যি কথা, তুই দেখ যা অর্থনৈতিক অবস্থা, এই যে এখানে এই যে এরা বসে, এই যে আমাদের সামনে বসে আছে, অনেক দিন ধরে চিনি ওদেরকে, দুই ভাই, হ্যাঁ, এরা আমাদের থেকে অনেক জুনিয়র। হ্যাঁ, জিজ্ঞেস কর কালকে কি ফিউচার প্ল্যান, প্রচুর কথা বলে দিতে পারবে, কিন্তু গিয়ে দেখবি তার হয়তো 1% সাকসেসফুল করতে পেরেছে। ট্রাই করেছে, মানুষ ট্রাই করে, সবাই ট্রাই করে। আমাদের স্বপ্ন থাকলে আমরা ট্রাই করছি না? সিরিয়াসলি খুব ভালো বলেছিস। না, আমি খুব একটা বেশি দূরের ফিউচার প্ল্যান ভাবি না। যদি আমি খারাপ পারফর্ম করি, তারপরে আমাকে এক্সপ্রেশন থেকে বার করে দেবে, বলে তোমার ভাই আর দরকার নেই, অনেক লোক আছে, তুমি হাঁটো। তারপরে আমি কি প্ল্যান করবো? আমার পকেটে পয়সা নেই। মোটামুটি অ্যাক্টিং, কবিতা, এগুলো নিয়ে তো কথা হলোই, আমাদের স্কুল টুর নিয়ে হলো। একটা জিনিস আমার ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দ জানিসই, সেই জিনিসটা না আনলেই নয়। এবং আমি চাইবো তুই সেই ঘটনাটা বল, যেই ঘটনাটা না বললেই নয়। তো কারণ নাটকের এপিসোড, শিল্পের এপিসোড, ভূতের কেসটাও এই শৈল্পিক জায়গায়, আমি নাম নেব না, কোনো অসুবিধা নেই, তোরও নেওয়ার দরকার নেই, বাট ঘটনা বলবি, ঘটনা বলতেই হবে, বল। ব্যক্তিগতভাবে আমি মনে করি যেটা ব্যাপারটা হচ্ছে, আশিসের আর একটা খুব প্রিয় জায়গা আছে, সেটা হচ্ছে ভূত। এই নিয়ে ফুচকা বাজে একটা পডকাস্ট করা যায়, যে ভূত দেখার জন্য আমরা কি করেছিলাম। প্রচুর কিছু করেছিলাম। সে মানে রাত্রিবেলা, সন্ধেবেলা, প্রায় 8টা, 8:30 থেকে 9:30, 10টা, 10:30, 11টা পর্যন্ত বাঁশবাগানে দুজনে, হ্যাঁ, বসে আছি কিনা, এখানে ভূত আছে, আসবে। হ্যাঁ, বলা, যদি কেউ থাকো ক্ষতি না করে জানান দাও আর এসো। হ্যাঁ, তারপরে একদিন মানে ভূত বলল যে তোমরা যে লেভেলের ভূত, আমি ওই লেভেলে পৌঁছতে পারবো না, সুতরাং আসছি না। হয়ে গেল আমাদের কিছু। তো যাই হোক, ভূত আছে না ভগবান আছে, আমরা তো কোনোটাই চোখে দেখিনি, সবটাই উপলব্ধি করি। উপলব্ধি দিয়ে আমরা সবটা বোঝার চেষ্টা করি, মনে করি যে আছে। আমার সেরকম কোনো ভূতের অভিজ্ঞতা নেই। একবার একটা ঘটনা ঘটেছিল, একটা মঞ্চ, খুব নামকরা মঞ্চ সেই অঞ্চলের, সেখানে অভিনয় করতে গেছি। তো আমাদের তখন অভিনয় চলছে, মানে অভিনয় প্রায় 3-4টে সিন হয়ে গেছে, আমার সিনে ঢুকবো। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার ড্রেসের একটা পার্ট মাথায় করা থাকে, সেটা আমি আনতে ভুলে গেছি, এবং সেটা আছে ওপরে আমাদের ড্রেসিং রুমে। তো আমি সেটা আনতে যাই। ইন দ্য মেন টাইম আমার সিনটা প্রায় এসে যায়, লোকে আমার খোঁজ করা শুরু করে যে আমি কোথায়। ততক্ষণে আমি তো ওপরে ওটা আনতে গেছি। হঠাৎ করে আমার দরজাটা বন্ধ ছিল, ওখানে দরজাটা মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো দরজাগুলো, যেহেতু এসি করা। হঠাৎ করে দরজাটা নক, এরকম বললো তাড়াতাড়ি এসো, নাকি এরকম একটা কি শুনলাম। হ্যাঁ যাচ্ছি। বলে আমি নিচে নামছি, দেখছি উনিও নিচে নামছেন। হ্যাঁ, আর ওই নিচে নামার সময়টা কি হয়, পাশগুলো মানে উইংসের ধারগুলো খুব একদম অন্ধকার করে দেওয়া হয়। মানে উনি মানে সেই তোর মানে একজন আমার, হ্যাঁ আমার একজন সিনিয়র ছিলেন, তাই জন্য উনি বললাম। তো ওগুলো তো অন্ধকার করে দেওয়া হয়, একদম ডার্ক করে দেওয়া হয়, কারণ নাহলে ওই আলোগুলো মঞ্চে এসে পড়বে। তো এসে উনি নেমে গেছেন, আমি নামলাম, নেমেই সামনে উইংস, তখন দেখছি উনি অভিনয় করে বেরোচ্ছেন। হাউ ইট ইজ পসিবল? আমি ভুল দেখলাম না সত্যি? ডাকতে গেল, হ্যাঁ, মানে যে গলাটা, মানে তুই তাকে অনুসরণ করে এগোচ্ছিস, অথচ আমি বলছি যে আমি তাকে অনুসরণ করে বেরোচ্ছি। হ্যাঁ, মানে আমি দেখছি যে উনি নেমে গেলেন আমাকে ডেকে, এবার আমিও নেমে যাচ্ছি ওনার পেছন। উনি আমার আগে নেমে গেছেন। এবার আমি যখন পুরোটা নেমে উইংসের ধারে অবধি গেলাম, তখন দেখছি উনি মানে প্রায় মিড স্টেজ থেকে হেঁটে বেরোচ্ছেন অভিনয় করে, তার পার্টটা শেষ করে বেরোচ্ছেন। একটু বমকে গেছিলাম, ভাই
কার গলা শুনলাম তাহলে? খুব বাজে ছেলে, নামগুলো নিল না, আমি বলতে না, পারবো নামগুলো না। নেবেন, নামগুলো এই নেবেন না, প্রত্যেক কটা নামগুলো মানে ও যে নেবেন না। থিয়েটারের আমি নাম নিচ্ছি না, অত্যন্ত জনপ্রিয় থিয়েটার, এটা কিছু বলার নেই, আমি একটু ক্লু দিতেই হবে না আমাকে। না না না, অত্যন্ত জনপ্রিয় থিয়েটার, লিফটে একটু গড়বড় আছে, ব্যাস আর কিছু বললাম না, ঠিক আছে? অনেক লিফট আছে, অনেক থিয়েটার লিফটে গড়বড় আছে, লিফটে ওঠা বারণ। না না, বারুন না, বারুন না, বারুন না, বারুন না, লিফটে সবাই ওঠে, ওখানে একটা লিফট আছে, লিফটটা আমরা ইউজ করি না। শো চলাকালীন লিফটে ওঠা বারণ, আমি ভুলিনি ভাই, পয়েন্ট এইটা ছিল, শো চলাকালীন ওখানে লিফট ইউজ করা বারণ। নেক্সট কোয়েশ্চেন। কাটাতে চাইছে, যার বোঝার বুঝে নিন, ঠিক আছে? তো এই ছাড়া, এই ঘটনাটা ছাড়া তোর সাথে আর এমনি কোনোদিনও কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়নি? সেরকম অর্থে হয়নি। আর একটা ঘটেছিল কৃষ্ণনগরে, সেটা মানে মনের ভুল, অবশ্যই মনের ভুল হতে পারে। আমরা সারা রাত ঘুমোতে পারিনি, আমার সাথে একজন ছিল অয়ন, সে মানে প্রচণ্ড ভূতে ভয় পায়। হ্যাঁ, তো সারা রাত মানে একবার বলছে কল থেকে জল পড়ছে, একবার বলছে সামনে কে হাঁটাহাঁটি করছে, একবার বলছে দরজায় কে ঠকঠক করছে। মাঝরাত থেকে আমার ওর ভয় দেখে আমি ভয় পেয়ে গেলাম, এবার সারা রাত ঘুমালাম না, পরে 3টে বাড়ি চলে এলাম। এইরকম কয়েকটা ছোটোখাটো ঘটনা, কারণ আমি সেই অর্থে কোনোদিন সেরকমভাবে ভূত এক্সপিরিয়েন্স করিনি। তবে হ্যাঁ, হতেই পারে, যেহেতু অনেকেই বলে যে আমি যেহেতু ভগবান বিশ্বাস যদি করো, তাহলে ভূত অবশ্যই বিশ্বাস করতে হয় কোথাও একটা গিয়ে, কারণ পজিটিভ এনার্জি আছে আর নেগেটিভ এনার্জি নেই, এটা যারা বলে না তারা পাগল। কারণ সাদা রং না থাকলে কালো রং ফুটবে না, আবার কালো রং না থাকলে সাদা রঙের কোনো অস্তিত্বই নেই, দরকারই নেই, প্রয়োজনই নেই। তাহলে অবশ্যই নেগেটিভ এনার্জি আছে বলেই পজিটিভ এনার্জি আছে। এই এপিসোডে যদি এই কথাটা না বলি, তাহলে আমার কোথাও একটু অস্বস্তি থেকে যাবে, যেটা হচ্ছে পার্থ, আমি আর ধীতা, আমরা তিনজন একসাথে এনবির বাড়িতে পড়তাম, এবং ধীতা আর পার্থ ছোটোবেলাতে সারদায় একসাথে পড়তো। তো আমার এখনও মনে আছে ওই দিনটা, যেদিন মানে আমি পার্থকে অবশ্যই বলেছিলাম যে আমার হয়ে ভালো ভালো কথা বলিস, যতটা সম্ভব পটিয়ে দেওয়ার ব্যবস্থা আর কি যাকে বলে। তো কোনো মানে এমনি খারাপ সেন্স না, একদম নর্মালি, আমরা কেউই ওই মেন্টালিটির নয়, যারা চেনে জানে আর যারা না জানে নিকুচি করেছে। তো এবার হচ্ছে তো আমার মনে আছে ওইরকম একটা দিন, মানে আমি বেসিক্যালি ধীতাকে বলেছিলাম যে তোকে আজকের বলতেই হবে, মানে 2-2.5 মাস হয়ে গেছে আর ভালো লাগছে না এই জিনিস, কারণ আমার ধৈর্য কম, এবং আমি একটা সিন ক্রিয়েট করেছিলাম যে আমি আর স্যারের বাড়ি পড়বো না টরবো না, সব প্রিপ্ল্যান ছিল আমার, সব এইসব করে আমি বেরোচ্ছি, একদম স্যারকে বললাম যে আসছি বলে গড়গড় করে আমি স্যারের ওখান থেকে নেমে বেরিয়ে আসছি, সাইকেলটা নিচ্ছি, দেখলাম ধীতা বেরিয়ে এসছে ব্যালকনির ওপর, পার্থও বেরিয়ে এসছে, এবং পার্থ ধীতাকে বলছে, ধীতা তুই জানিস না তুই কি হারাচ্ছিস। আমি পেটে খিল ধরে যাচ্ছে, বাট আমি হাসতে পারছি না, কী করবো, বন্ধু আমারও ফাটিয়ে দিচ্ছে। মানে এই আমি বলবো যে আমি আজ অবধি আমার লাইফে, আমি এটা না বলে হবে না, তুই আমার ওই অ্যাক্টিং ওটাও পুরোপুরি বলতে দিসনি, তারা আসলে একা বল তারা। তো এবার হচ্ছে আমি আসছি, আমি শুনছি পার্থ ধীতাকে বলছে, ধীতা তুই জানিস না তুই কি হারাচ্ছিস, তোর কোনো আইডিয়া নেই। এবং আমি যেতে যেতে অভিনয় করছি, তো হাসি পাচ্ছে, তো আমি এরকম করে বলছি, থাক পার্থ ছেড়ে দে, এসব কোনো দরকার নেই। এবার আমি বলি, মানে দুজনেই আমার বন্ধু অবশ্যই। ও বোধহয় নার্সারি থেকে সারদায় পড়তাম, তারপর বোধহয় একসাথেই স্কুল চেঞ্জ করেছিলাম। তা ওরও ফ্যামিলি আমি চিনি, ও আমার ফ্যামিলি চেনে, আমি ওকে চিনি অনেক ছোটোবেলা থেকে, ওকেও চিনি। এবার দেখছি দুজনে একই কোচিংয়ে সবাই আবার জড়ো হয়েছি, তো দেখছি যে দুজনেই ঘুরে বেড়ায়, এর বেশ ওকে পছন্দ হয়েছে, সেটা আমাকে বলেছে। ও বলেনি বা ওর সেরকম তখন ইয়ে ছিল না। আমি দেখছি যে মেয়েটার চরিত্র ভালো, মেয়েটার স্বভাব ভালো, সব ভালো, ছেলেটার চরিত্র ভালো, স্বভাব খুব খারাপ। যাই এটা অবশ্যই ছিল যে লোক একজন, আমরা মাঠে দাঁড়িয়ে রয়েছি, ওই দিকে চেয়ে, উল্টো দিকে চেয়ে, পিছনে এসে আরেকজনকে ফিট করতো, করে নিজে পিছনে এসে পায়ের কাছে এরকম হামাগুড়ি দিয়ে বসে পড়তো, আর ও এসে ঠেলে দিত, দিয়ে ফেলে দিত, তার স্বভাব কোনো দিন খারাপ ভালো হতে পারে না। হ্যাঁ, আরও যে কী করেছে, মানে কী মানে আছে, গল্প আছে, সেগুলো মানে জনসমক্ষে সব কিছু আবার বলাও সম্ভব নয়, এমন গল্প আছে। তাই তার স্বভাব ভালো নয়, চরিত্র খুব ভালো, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তো ও যখন আমাকে বললো, তখন আমি আমার কাছে একটা অপরচুনিটি ছিল, সেটা হচ্ছে যে ও আর আমি একটা কোচিংয়ে পড়তাম,
শুধু ও আর এক অন্য একটা কোচিনে, শুধু ও মানে ধিতা আর আমি পড়তাম, তো আমার কাছে অপরচুনিটি ছিল ওর ব্রেন ওয়াশ করার, কিন্তু করে যে সেটা ভুল করিনি তার প্রমাণ পেতে গেলে ফুচকাবাজে আসতে হবে, দেখতে হবে যে এই যে জোরটা লাগিয়েছিলাম, হ্যাঁ জোড়া করেছিলাম, তো সেটা এখনও রয়েছে, যেটা এখনও ভেঙে যায়নি। এবং একটা জিনিস আমি বলি, এটা খুব সিরিয়াস টকিং হয়ে যাবে, কিন্তু তাও বলি, এই যে লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী, এর যে অ্যাকচুয়াল যে অর্থটা, সেটা এদের দেখলে বোঝা যায় এখনও। হ্যাঁ, যে একটা এত বড় ব্র্যান্ড থেকে এসে এই যে লড়াইটাও লড়তে পারছে, সহযোদ্ধা কিন্তু এবার বসে বসে মিটিমিটি হাসছে, মিটিমিটি করে হাসছে, কিন্তু সহযোদ্ধাটা ওই এখনও, তাই তো? তাই আর আমার মনে হয় ধিতাও এগ্রি করবে যে সত্যি সোনা, একদম এগ্রি করলো। হ্যাঁ, আর তোরও অবশ্যই সেটা এখন তো এগ্রি কর যে তুইও সোনা হারাতিস যদি অ্যাক্টিংটা ভুলভাল করে বেরিয়ে চলে যেতিস, সোনা হারাতিস। তো মানে আমি কথাটা তখন অতটা হয়তো ভেবে বলিনি, কিন্তু ঠিক বলেছিলাম। মানে আমার মনে হয়েছিল আমি খুব একটা কারোর বন্ধুবান্ধবদেরও খুব একটা রিলেশনের মধ্যে ঢুকতে চাই না, কারোর রিলেশন নিয়ে, এটা কারণ এটা ব্যক্তিগত ব্যাপার। আমার রিলেশনে যেমন আমি কাউকে ইনসিডেন্ট, এটা মানে ও এত সুন্দরভাবে, মানে আমি বহু বছর পর এরকমভাবে একটা প্রশংসা করলো আমার, ঠিক আছে আলাদা কথা, কারণ খুব ক্লোজ ফ্রেন্ড এক ধরনের প্রশংসা করে না, যে এটা আমি বলবো কাজও করে না, হ্যাঁ, কম করেছে জীবনে। যাই হোক, ফার্স্ট হয়েছে বলছে যে আমি খারাপ স্টুডেন্ট ছিলাম, ওইটা প্রশংসা করার মতো জিনিস নেই। এই স্কুলে ফার্স্ট হওয়াটা ক্রেডিট নয় আমার কাছে, কিন্তু কলেজে ফার্স্ট হওয়াটা তো আরও ডিসক্রেডিট। স্কুলটা তাও ঠিক আছে, কলেজটা আর একটা কলেজে 46% পেয়ে আমি ফার্স্ট হয়েছি, এটা আমার কোনো ক্রেডিট না। আমার ক্রেডিট কোনটা, আমি NIIT-তে 14 মাসের কোর্স 8 মাসে কমপ্লিট করে 11 মাসের মধ্যে চাকরি পেয়েছিলাম, ক্রেডিট এইটা। খারাপ স্টুডেন্ট, স্বভাব খারাপ, হ্যাঁ ওটা জ্বালা ভাই, জ্বালা। সার্টিফিকেট কোর্সে আবার দেখ, আমি এইটা একদম পরিষ্কার মনে করি পার্থ। আমি তোকে একটা কথা বলি, যে বিরাট কোহলি সেঞ্চুরিটা করেছে না পাকিস্তানের বিরুদ্ধে, জ্বালায় পড়ে করেছে। অ্যাড্রিনালিন রাশ বলে একটা জিনিস হয়, এই অ্যাড্রিনালিন এই তবে বেসটা বেরিয়ে আসে, এই একদমই তাই, একদম বের করতে চায় না, একদম জ্বালা কোনো মানুষের, যে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ফিল্ম স্টার, ক্রিকেটার, তুই যাকেই দেখবি না, খারাপ সময় বেসটা বেরোবে। এটা 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 মানে কি বলবো, এটা সব সময় বেরোবে। হ্যাঁ, নন নেসেসারি সব সময় বেরোবে, বাট মানে জ্বালা থেকেই অনেক বড় জিনিস হয়, সেটা একটা পার্সেন্টেজ বেরোবে, কিন্তু বেস্ট 100% বেরিয়ে আসা, সেটা জ্বালায় পড়লে বা খাদে পড়লে তখন তো সে সমস্ত শক্তিটা দিয়ে লড়াই করে না, তাই জন্য তখন তার বেস্ট পারফরমেন্সটা বেরিয়ে আসে, এটা সব সময় হয়। পার্থ, সিনেমা দেখিস? তোর পছন্দের কিছু সিনেমার নাম বল। অনেক আছে, রিসেন্টলি অপরাজিত খুব ভালো লেগেছিল। আমি মেনলি বেশিরভাগ বাংলা সিনেমা দেখি, হিন্দি সিনেমা দেখি। হ্যাঁ, অপরাজিত ভালো লেগেছিল, দাঙ্গল খুব ভালো লাগে, দাঙ্গল অনেকবার দেখেছি। সুলতানটা ভালো লেগেছিল, কেন জানি না, হঠাৎ করে আমার খুব ভালো লেগেছিল, মানে সালমান খানের সুলতানটা বেশ অন্যরকম, কমার্শিয়াল অথচ একটা স্টোরি বলছে। হ্যাঁ, পদ্মাবত দারুণ লাগে। পদ্মাবতে আমার কেন জানি না ইয়ের থেকে আমার শাহিদ কাপুরকে বেশি ভালো লাগে, শাহিদ কাপুরের অ্যাক্টিংটা বেশি ভালো লাগে, কেন জানি না, হতেই পারে। রিসেন্টলি একটা সিনেমা দেখতে গেছিলাম খুব আশা নিয়ে, বেশ গত বছর না তার আগের বছর, পৃথ্বীরাজ চৌহান। আনফর্চুনেটলি কিছু পাইনি এই সিনেমা। আর তোর মানে সাউথের সিনেমা বা হলিউডের সিনেমা তো দেখা হয় না? সাউথের সিনেমা খুব একটা যে দেখি তা নয়, ডাবিং ফাবিং কিছু পেলে তখন একটু আধটু দেখি, এছাড়া খুব একটা দেখি না। পছন্দের অভিনেতা অভিনেত্রী? অনেকজন আছে পছন্দের অভিনেতা। আমার মানে থিয়েটারের দিক থেকে বলবো, থিয়েটারের অভিনেতা বলবো দেবশঙ্কর হালদার। দেবশঙ্কর হালদার আমার খুব ভালো লাগে। মানে দেবশঙ্কর হালদারকে তুই বলি থিয়েটার হিসেবে বললাম আমি। থিয়েটার যেহেতু আমি এখন বেশি সিনেমার থেকে বেশি থিয়েটার দেখি, হ্যাঁ পয়সা খরচা হয়, কিন্তু যেহেতু ওটারই স্টুডেন্ট আমি, তো ওটা বেশি দেখতে যাওয়া হয়, সিনেমাটা একটু তুলনামূলক কম দেখতে যাওয়া হয়। জিতু কামালের ওই অভিনয় ভালো লেগেছিল আমার, অপরাজিতার অভিনয় আমার খুব ভালো লেগেছিল। জিতু কামাল নতুন যে বিয়ে করলো। আর অল টাইম ফেভারিট বলতে আমার অবশ্যই উত্তম কুমার,
এখনও দেখি, খুব ইচ্ছে ছিল নায়কটা দেখতে যাওয়ার, বড় স্ক্রিনের নায়ক হচ্ছে, এটা একটা আমার কাছে বিশাল, এই তো চলছে বোধহয় এখনও, ইচ্ছে ছিল, সময়ের ওই মানে কিছু কিছু কাজ পড়ে গেল, রিহার্সাল পড়ে গেল, এই পড়ে গেল, এখনও যাওয়া হয়নি। এখনও যদি চলে সামনে এই সপ্তাহে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে। অভিনেত্রী? দেখো, উত্তম কুমারের না মানে অভিনেতা বললে সবাই এক্সপেক্ট করে সুচিত্রা সেন। সুচিত্রা সেন আমার ভালো লাগে, বাট আমার ভালো লাগে সাবিত্রী চট্টোপাধ্যায়। পুরনো জামানার যে সিনেমাগুলোতে দেখি, সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়টা আমার বেশি ভালো লাগে। ফিরে এলাম একটা ব্রেকের পর, এবং একটা জিনিস দেখলাম, যে জিনিসটা না বললেই নয়, আমার ভালো লাগলো, তুই জুতোটা খুলেছে বসলি, এবং আমি জানি তুই কেন এটা বুঝেছিস। এটা একটা কালচারের মধ্যে পড়ে গেছে এখন, যেখানে ধরো কোনো অনুষ্ঠান করি আমরা বা পারফর্ম করি, সেটা আমাদের কাছে অ্যাকচুয়ালি কিন্তু সেটা কিন্তু মন্দির, ঠিক আছে, সেটা আমাদের কাছে পুজোস্থল। সেখানে বাইরে জুতো পরে ঢুকতে একটা অস্বস্তি বোধ হয়। এখানে যেহেতু আমরা বসে আছি, কথা বলছি, হয়তো জীবন নিয়ে কথা বলছি, কিন্তু কথা তো বলছি একটা ফ্রেমের মধ্যে, তো এটা তো আর সেই রকম আড্ডা হচ্ছে না খোলামেলা। আমরা যেরকম আড্ডা মারি, সেই আড্ডা তো হচ্ছে না, এটা একটা অর্গানাইজ ওয়েতে আড্ডা হচ্ছে, এটা একটা পারফরমেন্স, প্রেজেন্টেশন। তো আনস্ক্রিপ্টেড, অবশ্যই আনস্ক্রিপ্টেড, কিন্তু তা হলো প্রেজেন্টেশন। তো সেটার একটা সেই জায়গাটা একটা সম্মান থাকা উচিত, এটা আমার মনে হয়। এই জুতো পরে বসতে বা বিশেষ করে বাইরের জুতো পরে কি আমরা স্টেজে উঠি না, কিন্তু সেই জুতোগুলো আলাদা, সেগুলো আলাদা করে ব্যাগে করে নিয়ে যাওয়া হয়। আগুনেই তো আমার পুলিশ অফিসারের রোল, পুলিশ অফিসার যদি এখন খালি পায়ে ওঠে, লোকে তো আর সেটা মেনে নিতে পারে না, কিন্তু সে জুতো পরেই ওঠে, সে ব্যবহার করা জুতো পরেই ওঠে, কিন্তু সেই জুতোটাকে পরিষ্কার করে, পালিশ করে, সুন্দর করে তারপরে নিয়ে যাওয়া হয়, ব্যাগে করে নিয়ে যাই। আমি কোনো দিন জুতো পরে যাই না। কবিতা যখন বলতে উঠি, জুতো খুলে, অবশ্যই আমার সবসময় লাগে, জুতো খুলে আমরা উঠি, কারণ এটা একটা পুজো, এটা আমাদের কাছে এটা পুজো, কালচার শুধু নয়, এটা আমাদের কাছে পুজো। ভগবান নিয়ে তোর কি মতামত? দেখ, আমি একটা কথা বলি, তোর এনবির পডকাস্টটা আমি দেখছিলাম, এনবি একটা খুব ভালো কথা বলেছেন, যে ভগবান থাকে সবার অন্তরে, ঠিক আছে। ধর্ম আর আধ্যাত্মিকতা এই দুটোর কিন্তু একটু আলাদা জিনিস, একটু আমার কাছে অন্তত। ভগবান আমার কাছে আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের গীতা যে কথা বলে গেছে, আমি রিসেন্টলি ওগুলো একটু পড়বার চেষ্টা করছি। আমি যে পড়ে খুব দিগ্গজ পণ্ডিত হয়ে গেছি তা নয়, একটু একটু করে পড়ছি, কারণ ওটা পড়া খুবই কষ্টকর, খুবই টাফ আমাদের জন্য, কারণ আমরা ছোটো থেকে সংস্কৃত পড়ি না, সংস্কৃত নিয়ে থাকি না, ওগুলো সব সংস্কৃত ভাষায় করা, সেখান থেকে বাংলায় করা, সেগুলো শুনছি। আমার মনে হয়, দেখো, ভগবানের উৎপত্তি মানুষ ঘটিয়েছে, ভগবানের যে স্ট্রাকচার, যে মূর্তি, সেটা মানুষের তৈরি করা। তাহলে ভগবান নেই, মানুষ তো ভগবান তৈরি করেছে, তাই তো। রবীন্দ্রনাথ তো অমল দইওয়ালা তৈরি করেছে, তাহলে তাদের মূর্তি বানিয়ে আমরা কেন পুজো করছি না? রাজা নন্দিনী তৈরি করেছেন, তাদের কেন করছি না? গুড কোয়েশ্চেন। করছি না, তার কারণ হচ্ছে এই চরিত্রগুলো একটা ফিলোসফি থেকে এসেছে, সেই ফিলোসফিটা গীতা, সেই ফিলোসফিটা উপনিষদ, সেখান থেকে পুরাণের গল্পগুলো এসেছে, সেখান থেকে আমরা চরিত্রটা বানি। যেমন আমি তোকে ছোট্ট করে একটা বলছি, যে আমরা যে কালী মূর্তি এখন পুজো করি, হ্যাঁ, সেটা কিন্তু আগমবাগীশের তৈরি করে যাওয়া, উনি কালী মূর্তিটা তৈরি করেন। মানে এটা কোন শ্যামা রূপটা বলছি? যে কোনো কালী মূর্তির যে মূল যে কালী মূর্তি বলতে আমরা যেটা বুঝি, সে কালো হোক, শ্যামা হোক, সাদা হোক, যে শিবের গায়ে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার এক হাতে খড়গ, জিভটা বেরিয়ে আছে, আর এক হাতে মুন্ডমালা, কালী বলতে আমরা যেটাকে বুঝছি, সেটা উনি তৈরি করেছিলেন প্রথম। তার আগে কালীকে যন্ত্রে পুজো করা হতো, মানে ইঁকে, যন্ত্র একটা ইঁকে সেখানে কালীকে পুজো করা হতো। উনি প্রথম মূর্তি তৈরি করলেন। সেটা কিভাবে তৈরি করলেন মূর্তিটা জানি, সকালবেলা উঠে উনি তো পাঠশালায় যাচ্ছেন, পণ্ডিত মানুষ, পাঠশালায় শিক্ষক তখনকার দিনে যাচ্ছেন, তো তার খুব ইচ্ছে যে কালী মূর্তি তৈরি করে সেখানে পুজো হবে। মূর্তিটা তিনি ভাবছেন, রাতে নাকি তিনি স্বপ্ন দেখেছেন, যে মানে স্বপ্ন দেখেছেন বা নিজে নিজে মনেও ভেবেছেন, যাই হোক যেরকম হোক একটা কিছু, যে সকালে উঠে আমি প্রথম যে মহিলাকে দেখব
তারই মূর্তি আমি মা কালী রূপে পুজো করব। তখনকার দিনের মেয়েরা তারা ভীষণভাবে লাজুক হতো, ভীষণভাবে তারা তাদের সম্ভ্রম তারা ঢেকে রাখতো। হ্যাঁ, এবং তখনও কিন্তু সত্যি কথা বলছি, এটা মানে প্লিজ সবাই খারাপভাবে নেবেন না, ব্লাউজের উৎপত্তি হয়নি। তখনকার মেয়েরা ব্লাউজ ব্যবহারই করতো না। তো দেখা গেল একজন ঘুঁটে দিচ্ছে, গোবর যে ইয়ে করে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে, বুঝলি? তা আগুনবাগিস যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে তার চোখে চোখ পড়ে গেছে, তার ঘোমটাটা খোলা, চুলটা এলো করে ঘোমটাটা করে সকালবেলা উঠে ইয়ে করছে। তো উনি ওই হাতে গোবর এক হাতে চাপড়া দিতে দিতে দেখিনি জিভটা কেটে ফেলেছেন। ওইটা উনি প্রথম একজন মহিলা দর্শন করলেন ওই দিনের শুরু, প্রথম মহিলা দর্শন করলেন এবং ওইটাকেই মা কালীর রূপ দিলেন। ওই যে এটা কোথায় মেনশন আছে? বহু গ্রন্থে বহু পণ্ডিত মানুষ এটাকে মেনশন করেছেন, বহু ঐতিহাসিক এটাকে বলেছেন। হ্যাঁ, তো মানে এটা ডকুমেন্টেড। আচ্ছা, ঐতিহাসিকের যে রিসার্চ পেপার থেকে ইয়ে থেকে আমি মাল্টিপল জায়গা থেকে পেয়ে তবে এটা অ্যাসিওরেন্স পেয়েছি। হ্যাঁ, পার্থর মোটামুটি 32-33 বছর বয়স, এখন 33খানা বসন্ত পেরিয়েছিস, আবার একটা বসন্ত সামনে চলছে। তো এই 33খানা বসন্তের আজ অবধি জীবনে যা দেখেছিস সেই সব থাকলো, কিছু চেঞ্জ হবে না। মানে আমার মনে হয় সেই সব স্মৃতি তোর কাছে থাকলো। জীবন আবার একটা সুযোগ দিল, লাইফটা কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে আবার শুরু করার। কোথা থেকে শুরু করবি? ছেলেবেলায় যে বন্ধুত্ব, যে মানুষজনরা ছিল, তারাও আমার সঙ্গে অনেক ভুল কাজ করেছে, আমিও অবশ্যই তাদের সঙ্গে এক হাতে তালি বাজেনি, জীবনে কোনো দিন বাজেনি, আমার ক্ষেত্রেও বাজেনি। আমি যে একেবারে মানে নির্দোষ মানুষ তা নয়, আমারও নিশ্চয়ই কোনো ভুল ছিল, সেইগুলো চাইবো শুধরে নিতে, যেরকম সবাই চায় সেরকম আমারও যদি কোনো দিন সুযোগ পাই, যদি এরকম সুযোগ সত্যিই হয় কোনো দিন, তাহলে অবশ্যই আমি ওই সময়টায় ফিরে গিয়ে ওই জিনিসগুলোকে শুধরে আর একবার চেষ্টা করব। কোন বয়স থেকে শুরু? আমার হয় খুব ছোটবেলা থেকে শুরু করতে পারি অথবা কলেজ লাইফ থেকে শুরু করতে পারি। কলেজ লাইফটা আমার কাছে খুব স্মৃতির একটা জায়গা। অবশ্যই স্কুলের বন্ধুরা সবসময় স্মৃতি থাকে, কিন্তু স্কুলের বন্ধুরা আমাকে খুব একটা কোনোদিন পাত্তা টাত্তা দেয়নি। হ্যাঁ, কি এমন কিছু ক্লাসের এক কোণে পড়ে থাকো আশিসের ব্যাপারটা। হ্যাঁ, ও এসছে 11, তার আগে ও প্রচুর বন্ধু ছিল। হ্যাঁ, 48টা বন্ধু ছিল তখন। এখন কেউ অনেকেই আছে দেখা হলে চিনতে পারে না। হ্যাঁ, মানে কি দরকার কি চেনবার? হ্যাঁ, পকেট ফাঁকা, কি হবে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। অনেকে চিনতে পারে, অনেকে স্বার্থে চেনে, প্রয়োজন আছে তোমাকে চিনতে পারলাম, প্রয়োজনটা যখন তুমি ফুলফিল করলে না, কি আমি নাম না করে বলছি, আমার এক বন্ধু একটা যাই হোক, সে স্কুল নয়, কলেজ নয়, বাইরেই ধরলাম, একটা স্টুডিও বানিয়েছে, এরকমই একটা কাজ করে সে আর কি, মানে অভিনয় নিয়ে বাচিক নিয়ে অভিনয় নিয়ে কাজ করে। আমাকে ডেকেছিল কাজ করবার জন্য, তো বিভিন্ন রকমভাবে আমাকে কাজ টাজ বোঝালো, করলো। আমি বললাম তারপরে খামে কত থাকবে, তোকে বললো? আমি বললাম তাকে, কারণ যেমন না, তুই যে আমাকে ডেকেছিস, আমি এলাম, আমরা একটা আড্ডা মারলাম, করলাম, তুই আমাকে ধর হয়তো তুই বলিসনি, বলতেই পারতিস যে একটা কবিতা শোনা, আজকে সেটা হয়তো নয়, কিন্তু তুই বলতেই পারতিস, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি যখন একটা ব্যবসায়িক কাজে একটা প্রোডাকশান তৈরি করছো এবং সেখানে আমাকে নিচ্ছ ফ্রি অফ কস্টে, আমি আমার শ্রম কেন দেবো? আমার জন্য বাঘাযতীন আলাপ আছে, আমার জন্য এক্সপ্রেশন আছে, আর স্যার খুব করে বলে দিয়েছিল, আমি যতদিন আছি তোমাদের নাটক করা নিয়ে তোমাদের কেউ আটকাতে পারবে না। সুতরাং কে তুমি শ্রম দাও, দাও, পারিশ্রমিক দাও, আমি তোমাকে শ্রম দেবো, 100% দেবো, কিন্তু উইদাউট পারিশ্রমিক আমি সেটা করতে রাজি নই। কারণ আমাকে কেউ শেখায়নি, আমার বাবা আমার মা
কোনো দিন হাতে ধরে নিয়ে গিয়ে বলেনি যাও গিয়ে আবৃত্তি শেখো, যাও গিয়ে অভিনয়টা শেখো, যাও গিয়ে নাচটা করো, যাও গিয়ে গানটা করো, এটা কোনো দিন বলেনি। আমি নিজে খুঁজে নিয়েছি কার কাছে শিখবো, আমি নিজে গেছি, আমি নিজে শিখেছি, এবং আমি হচ্ছে নিজেকে প্রস্তুত করে মঞ্চে যাই। আমি দ্য বর্ন অ্যাক্টর বা দ্য বর্ন রিসাইটার নই, আমি তৈরি হতে হয়। আমি আমার যারা গুরু আছেন তাদের শ্রম, আমার শ্রম মিশে তারপরে আমি মঞ্চে গিয়ে কিছু একটা করতে পারি। সুতরাং আমাকে তার পিছনে খাটতে হয়। উইদাউট পারিশ্রমিক আমি সেটা করতে রাজি নই। তারপর দিন থেকে দেখলাম চশমার আড়ালে আর চোখে দেখে নিয়ে বেরিয়ে যায়, আমি সরাসরি মুখের দিকে তাকিয়ে বেরিয়ে যাই। কি আছে, আমি আজকেই বলছিলাম, আমি একটু বলছি এই কথাগুলো, মানে এক্সপোজ হয়ে যাচ্ছে হয়তো তোর বিষয়গুলো। না আমার ওসব কোনো ব্যাপার। তাও আমি বলছি যে আমি আজকে যেমন এসে দেখলাম যে ওর ট্রাইপড, ওর সাউন্ড সিস্টেম, আমি ওকে অফারও করলাম যে আমার সত্যি তো এই সেট আপগুলো রয়েছে, আমি কেনই বা নিয়ে এলাম না, আমি সেটাই ভাবছিলাম। যদিও এটা মাউথ পিসটা আমার সঙ্গে সবসময় থাকে, আমি যেখানে পারি কখনো যদি লাগে আমি ওকে অফারও করলাম। ও বললো না, পরের পডকাস্টটা তাহলে তো আমরা এটা করতে পারবো না। তখন দেখলাম যে হ্যাঁ সত্যি তো, আমি যখন আমার কাজটা করছি আমি কেন একজনকে আগিয়ে দেবো আর একজনকে টেকনিক্যালি আমি কেন আগিয়ে দেবো, সত্যিই তো। কিন্তু আমার মানে মনে হলো যে তুই তো, তোর সাথে আমার যেরকম সম্পর্ক তাতে এই যে বিষয়টা আসে না। আর তুই যেটা করছিস সেটা হচ্ছে আড্ডা মারছিস, একটা গল্প করছিস, একটা বলতে গেলে ইন্টারভিউ, বলতে গেলে গল্প, বলতে গেলে আড্ডা, সবই হচ্ছে। এটা তো প্রোডাকশন করছিস না, এটা তো প্রোডাকশন করছিস। এটা করার মেইন পারপাস হচ্ছে, এর জন্য তো তোর কোনো স্পন্সর নেই, ফুচকাবাজ ছাড়া তো তোর কোনো স্পন্সর নেই, তোর কোনো ফুচকাবাজ মানে আশিস আর দিতাই। তাহলে এটার বিষয়টা আলাদা, কিন্তু সে একটা প্ল্যান্ড প্রোডাকশন নিয়ে এসেছে আমার কাছে। না আমি তোর জায়গাটা একদমই বুঝতে পারছি, আমি ওটাকে একদমই আমি সমর্থন মানে করি না, একদম না। কোনো জায়গায় আমাকেও যদি এরকম কেউ কখনো ডাকে, সেই জায়গায় আমি জানি না বলবো কিনা, বাট বলা উচিত। আমি যেটা করছি, আমি দেখো, আমি আমার শ্রম আমি দিচ্ছি তোমাকে, কারণ আমি যখন কোনো একটা ট্যালেন্টকে ডাকছি এবং আমার সেই জায়গাটাকে এনহ্যান্স করাবো তার ট্যালেন্টটা দেখিয়ে, তখন অবশ্যই আমার তাকে কিছু যে লোকটা না শুধু ট্যালেন্ট বলে নয়, ট্যালেন্টকে পাত্তা দিলে খুব মুশকিল আছে। কর্মী হিসেবে মানুষটাকে পাত্তা দিতে হবে আগে। হ্যাঁ, যে লোকটা তোমার স্টেজটা পরিষ্কার করছে তারও প্রাপ্য আছে কিছু, তাই না? যে লোকটা মাইক সেট করছে তারও প্রাপ্য আছে, যে লাইট করছে তারও প্রাপ্য আছে। তো হ্যাঁ, শুধু যে অ্যাক্টিং করছে বা শুধু যে কবিতাটা বলছে বা শুধু যে গানটা গাইছে সেই যে অধিকারী, বাকিরা যে নয় তাও তো নয়। সুতরাং কর্মী হিসেবে সবাই, সেও কাজ করছে, তার কাজ গান গাওয়া, তার কাজ কবিতা বলা, তার কাজ অভিনয় করা, সে সেটা করছে। যার কাজ স্টেজটাকে পরিষ্কার রাখা, সে সেটা তার 100% দিয়ে সে কাজটা করছে। হ্যাঁ, তার জন্য প্রোডাকশনটা হচ্ছে, ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। সুতরাং প্রত্যেকটা মানুষের কর্মের মূল্য তোমাকে দিতে হবে, না হলে কাজ করো না। তাতে যদি তুমি বছরে একটা, 2 বছরে দুটো, একটা কাজ করতে পারো, তাই করো, কিন্তু মানুষের কর্মের শ্রমের পারিশ্রমিকটা দিয়ে করো, তাকেও তো চলতে হবে, তাই না? তুমি আজকে দাবি করছো যে হোল টাইমার চাইছো, তাহলে হোল টাইমারের ঘরটা, পেটটা চলবে কি করে? এন্ড অফ দ্য ডে তো এই পেটের গল্পটা আসবেই। না খেয়ে তো তুমি, এই আবার স্যারের কথা চলে আসে, মানে সত্যি কথা, মানে ওনার কাছ থেকেই তো এত কিছু পাওয়া, এত কথা যে বলতে পারছি, সেটা কিন্তু ওই দুটো মানুষের জন্য। আমি সবসময় এটা কোথাও বলতে পারি না, মানে সত্যি এটা ওই দুজন মানুষের থেকে আমি মনে করি যে আমি আজকে যেটুকু কথা বলি মঞ্চে যে দাঁড়াই গিয়ে সাহস করে, সেটা ওই দুটো মানুষের জন্য। তার আগে অনেক মানুষ এসছিল, বলেছিল যে আমি তোমার গুরু আজ থেকে। হ্যাঁ, এরা কোনোদিন সেটা বলেনি, কিন্তু সত্যি হয়ে গেছেন স্যার। মানে স্যার, আমার মুখ থেকে স্যার বললে তার নামটা সবাই এখন জানে, তার নাম কি। আর দিদি, সেটাও সবাই জানে যে তার নাম কি। সুতরাং আর বারবার বলছি না। পার্থ স্যার, পার্থপ্রতিম দেব, আর মৌনিতা চট্টোপাধ্যায়। আরেকজনের নাম, আরও অনেকের নাম আছে। রূপাদির নাম বললাম না, রূপাদির নামও বলতে পারি। অনেক কিছু শিখি। হ্যাঁ, মানে সারা জীবন ধরে কীভাবে সাধনা করে যেতে হয় সেটাও ওনাকে দেখে বোঝা যায়। খুব ভালো মানুষ। হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে কেক বিস্কুট খাওয়ায় বলে বলছি না, ভালো ভালো খাবার খাওয়ায়, মাটন চিকেন খাওয়ায় বলে বলছি না, কিন্তু সত্যি মানুষটার থেকে অনেক কিছু নীরবে নিয়েছি। মানে হয়তো উনি সরাসরি
এসে স্যার যেরকম সরাসরি শেখান সেটা তো রূপাদি খুব কম সময় করেন, কিন্তু দেখে তো অনেকে অনেক কিছু শেখে না, সেইটাও শিখেছি, এটাও বলতেই হয়, এটা বলতে হয়, না বললে খুব অপমান করা হবে হয়তো, কিন্তু সেটা শিখেছি। তো এদের কাছে আমি মানে সত্যি বলছি, মানে স্যারের আরেকটা কথা, আমি তোর কথায় আমার মনে হলো যে খালি পেটে বিপ্লব হয় না। এর প্রথম দিন স্যার বলেছিলেন, যেদিন আলাপে ঢুকি, এই যে তিনটে যে কথা বললাম না, তিনটে কথাই তুই দেখ। প্রথম উনি বলেছিলেন যে থিয়েটার দেয় বেশি ন্যায় কম, এটা এই ন্যায় বেশি দেয় কম, এটা মাথায় রেখে দাও। খালি পেটে বিপ্লব হয় না, তাই পেটের জোগাড় করো। আর একটা কী বললাম, গুরু করো চিনে, পয়সা নাও গুনে। হ্যাঁ, যাই হোক, আমি সেটা করেছি, গুরু চিনে করেছি, আর পয়সা গুনেই নিই। আর পার্থর আজকের লাস্টের আগে একটা কোয়েশ্চেন করছি, যে তারপর ওটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম 33খানা বসন্ত মোটামুটি দেখেছিস, যা তোর একটা জিনিস বন্ধু হিসাবে যেটা আমার কাছেও খুব কষ্টের, যে মাতৃবিয়োগ, যেটা কাকিমাকে হারাতে হচ্ছে, তোকে কারুর যেন এরম না হয়। তো ফেস করেছিস ভাই জীবনে অনেক কিছুই, জানি আমি সেগুলো সব, যারা তোকে জানে তারা জানে সেগুলো, আলাদা করে আর বলছি না। এই আজ অবধি যে জীবন দেখেছিস, যা বুঝেছিস, পরবর্তী প্রজন্মকে পলিটিক্যালি না গিয়ে কি মেসেজ দিয়ে যাবি? সময় খুব খারাপ চলছে, আরও খারাপ হবে যত দিন যাবে। সামাজিক অবক্ষয় তত আস্তে আস্তে বাড়ছে। শিল্প সংস্কৃতি যদি একটা জাতির নষ্ট হয়ে যায়, সেই জাতি যতই ভালো পলিটিশিয়ান আসুক, যত ভালো অর্থনীতিবিদ আসুক, সেই জাতিকে আর তুলে ধরতে পারে না। তাই আগামী প্রজন্মকে বলবো, আমার যারা সহোদরা যারা পরবর্তীকালে জীবনযুদ্ধে যারা নামছো, তাদেরকেই বলছি, নিজের সংস্কৃতিটাকে মাথায় রেখো, নিজেকে সময় দাও। অর্থ সবাই কামায়, তাই না? একটা যে টোটো চালাচ্ছে, যিনি অটো চালাচ্ছে, যিনি রিক্সা চালাচ্ছে, তিনিও অর্থ কামাচ্ছেন। অর্থ দিয়ে জীবন মাপা যায় না, জীবন দিয়ে অর্থ মাপতে হয়। মানে একজন কত টাকা রোজগার করে সেটা তার উপরে তার জীবন নির্ভর করে না, সেটা তার পরিচয় নয়। যে লোকটা, আজকে আমি বলছি, যে লোকটা 1 কোটি টাকা কামাচ্ছে না, সেও চিন্তা করছে যে ওটাকে কী করে 1.5 কোটি বা 2 কোটিতে নিয়ে গেলে আমার বোধহয় একটু ভালো হয়, সে এটা ভাবছে, সিরিয়াসলি ভাবছে। আর যে 1000 টাকা কামাচ্ছে, সে ভাবছে 1000 হচ্ছে তো আমার একটু 1500 2000 হলে ভালো হয়। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যে 1000 টাকা কামাচ্ছে সেও কিন্তু বেঁচে আছে, খেয়ে খাচ্ছে দাচ্ছে, বেঁচে থাকছে। কিন্তু বাঁচতে গেলে ঠিক কত টাকার প্রয়োজন, এত টাকার প্রয়োজন, এটা ভেবো না, আগে বাঁচো। তার জন্য যতটুকু অর্থের প্রয়োজন সেটুকু অবশ্যই কামাও, এবং শিল্প এবং সংস্কৃতিকে বহন করতে না পারো, ধারণ করতে না পারো, সাপোর্ট সবাই করতে পারে। আচ্ছা, খুব একটা জিনিস আমি বলি, এটা আমার বলা হয় না, বলতে পারলাম না। আজকে আমি নন্দন যাই, রবীন্দ্র সদন যাই, মধুসূদন মঞ্চ যাই। মধুসূদন মঞ্চে যে দক্ষিণাপঞ্চের চাতালটা আছে, হ্যাঁ, অন্তত দেখি 100 লোক ওখানে এক সময় বসে আড্ডা মারে। নন্দনে তো ডেফিনেটলি প্রতিদিন মারে আমার ধারণা, আসা যাওয়া নিয়ে বলছি, মানে সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত ওই নন্দন বা একাডেমি চত্বরে 100 লোক আড্ডা মারে। কিন্তু কেউ হলগুলোয় ঢোকে না। জায়গাটা তো শিল্প সংস্কৃতির পীঠস্থান হিসেবে তৈরি করা হয়েছে। তোমার ভালো লাগা খারাপ লাগা পরের বিষয়। ওখানে এমন অনেক হল আছে যেগুলোতে ঢুকতে গেলে পয়সা লাগে না, একটা টাকা দিতে হয় না, ফ্রিতে। সেই হলে তো ঢোকে না। একটু এটা আমি বলবো যে পরবর্তী প্রজন্মকে একটু সংস্কৃতি বোধটা তৈরি করতে হবে। এটা ভেঙে যাওয়ার আরও একটা কারণ আছে আশিস। আমাদের সময় পাড়া কালচার ছিল। পাড়ায় একটা রবীন্দ্র জয়ন্তী, একটা নজরুল জয়ন্তী, সরস্বতী পুজোর পর একটা অনুষ্ঠান, একটা বিজয় সম্মিলনী, এগুলো হতো। এখন সেই পাড়া কালচার ভেঙে গিয়ে ফ্ল্যাট কালচার এসে যাওয়ার ফলে সেই জিনিসটা ভেঙে গেছে। সামাজিকতা বোধ তৈরি হওয়ার একটা অন্যতম বড় প্ল্যাটফর্ম মুছে গেছে। একদম। যার জন্য
আজকের জেনারেশন, এই যে তুই একটু আগে বললি না যে একাকিত্ব, আমার জীবনে যে একাকিত্ব এসেছিল, আমি কিন্তু নিজের মতো করে সেই একাকিত্ব থেকে বেরোতে পেরেছিলাম। আমি ডেফিনেটলি বলতে পারি আমি যে পজিশনে এই একাকিত্বটার মুখোমুখি হয়েছিলাম, আজকের জেনারেশন যারা আজকের স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, তারা যদি সম্মুখীন হয় জাস্ট হারিয়ে যাবে। আমি এটা আমার এটা মনে হয়, তার পার্শিয়ালি এগ্রি। কারণ তাদের কাছে সামাজিকতা বোধটাই তো নেই, সামাজিক ব্যাপারটাই নেই। বন্ধুত্ব ডিজিটাল বন্ধু এখন তারা। না, আমি আশিসকে চিনি, ও কত ফুট লম্বা, কোন সময় মোটা হয়েছিল, কোন সময় রোগা হয়েছিল, মুখস্থর মতো বলে দিতে পারবো। হ্যাঁ, কখন বড় চুল রেখেছে, কখন ছোট চুল রেখেছে, চোখে কোন সময় কী ফ্রেমে চশমা পড়তো, সব বলে দিতে পারবো। আজকের বন্ধুরা জানেই না, কারণ সব তো ফেসবুকে ফ্রেন্ড হয়। ম্যাক্সিমাম আমি বলছি না যে সবাই জানে না, ম্যাক্সিমাম বন্ধু, এবং সবাই স্বার্থ নিয়ে চলে, একদম স্বার্থে চলে। মানে আমার খুব গা জ্বালা করছে যে মানে আমরা এপিসোডটা আজকের টাইমের জন্য আর খুব বেশি এগোতে পারছি না, এবং সত্যি যত তাড়াতাড়ি সম্ভব আরেকদিন বসতে হবে। বাট ভালো লাগছে, তোরও ভালো লাগছে আশা করি। আর মানে শুধু জাস্ট বন্ধুত্ব না, এই পডকাস্ট অনেকদিন বাদে তর্ক না করে এতক্ষণ ধরে আড্ডা মারে। হ্যাঁ, আমাদের এভাবে চলে না, একদমই চলে না, জীবনে চলে না। তর্কাতর্কি, হাতাহাতি থেকে শুরু করে আশা করি সেই সব জিনিস হয়তো পরের পডকাস্টে যেটা আমিও বসবো সেটা আরও সমৃদ্ধ হবে, কারণ এইটা আমরা বন্ধু হিসাবে বসেছি, তো সেইটা বন্ধু হিসাবে বসবো। তো আজকে লাস্ট প্রশ্ন পার্থ, আমাদের দুজনকেই জানিস, ফুচকাবাজি দীর্ঘদিন আসিস, তুই আসিস, তীর্থাও স্ত্রী, কাকু এসছেন ফুচকা। হ্যাঁ, কাকু এসে চুরমু নিয়ে গেছে, তোরা আসার আগে কাকু এসছে। হ্যাঁ, এবং চুরমু নিয়ে গেছে তীর্থার জন্যই, এই দোকানে। এবং তাহলে আজকে লাস্ট প্রশ্ন ভাই, যে ফুচকাবাজকে তুই কি বলবি, তোর মতো করে বল। এটা একটা অভিনব উদ্যোগ আমি বলবো। সবটা তো ব্যবসা সংক্রান্ত তো সব কিছু হয় না, ব্যবসাটা একটা ম্যাটার। কিন্তু ফুচকা, এটা যতদিন বাঙালি থাকবে, আমি কেন জানি না, ততদিন কিন্তু এই নামটা যে প্রিয় নয়, কোনো বাঙালির যে ফুচকা প্রিয় হতে পারে না, এরকম বাঙালি খুব কম পাওয়া যায়। হ্যাঁ, ফুচকাকে নিয়ে এরকম একটা ব্র্যান্ডিং করে, এটাকে যে হয়নি সেটা বলবো না, এটা একেবারে যে নতুন প্রথম করলো তা নয়, এর আগে হয়েছে, ঠাকুরিয়াতেই আছে, আমরা দেখেছি, ফুচকাওয়ালা আছে। হ্যাঁ, একদম। এবং ফুচকাকে নিয়ে এরকম একটা ব্র্যান্ড তৈরি করতে যাওয়া, এটা খুব ভালো উদ্যোগ। ফুচকা ছাড়াও আরও তো অনেক কিছু এখানে তোরা 70-80 রকম আইটেম আছে, 70-80 রকমের আইটেম আছে, এবং আমি বলছি 20 রকমের ফুচকা আছে। আমি কয়েকটা মাত্র টেস্ট করেছি। আমি যেরকম আমার খুব ফেভারিট হচ্ছে ওদের চকলেট ফুচকা যেটা বানায়, ওটা আমি খেলে ওটা খাই সবসময়, আমার ওটা খুব ভালো লাগে, মিষ্টি, আর আমার খুব মিষ্টি প্রিয়। হ্যাঁ, চিকেন ফুচকাটাও খুব ভালো। বাকিগুলো আমি অতটা যাই না ওই অপশানগুলোতে, কিন্তু সত্যি আমি বলবো এটা খুব অভিনব উদ্যোগ। আমার আশা রইল যে এটা একসময় ব্র্যান্ডে পরিণত হবে, ভালো কাজ করবে, আরও বড় হবে, আরও বড় মানে ক্যাফে হিসেবে আরও বড় হবে, অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। আর তার উপরে একটা জিনিস আমি বলবো যে এটা হয়তো ক্যামেরায় দেখানো সম্ভব নয়, এটা কিন্তু শুধুমাত্র একটা ক্যাফে নয়, মানে এখানে আপনি যদি ক্যামেরাটা এদিকে সাইড হয়, দেখবেন একটা গিটার, এদিকে আমি দেখতে পাচ্ছি দুটো গিটার আছে, এখানে গানের একটা আসর বসে, সেটা কোনো দিন হয়তো পডকাস্টের মধ্যে দেখানো হয় না, ওটা পডকাস্টে এমনি টুকটাক ভিডিও হয়তো ছাড়ে। হ্যাঁ, মানে একটা কালচারাল অনুষ্ঠান, মানে অনুষ্ঠান বলবো না, বাট আড্ডা হয়, আবার একদম অন্যরকম আড্ডা হয়, খাওয়া দাওয়া চলতে পারে, এবং প্রাইসগুলো খুব রিজনেবল, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আরে কোয়ান্টিটি তুলনায়, কোয়ালিটির তুলনায় প্রাইসগুলো খুব রিজনেবল, আর সাজানো সবচেয়ে বড় কথা, রংটা, কালারটা খুব দুর্দান্ত চুজ করেছে। এটা আদিত্যর চয়েস। আর এইটা আমি বলবো, এইটা নিয়ে আমরা পরে যদি আমরা শুরু করি, এই যে ছবিটা নিয়ে আমরা শুরু করব আমাদের ওই নেক্সট এপিসোডে ভগবান নিয়ে। হ্যাঁ, ভালো আমি সবসময় ভালো বলেছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে এটা আমার খুব ভালো লাগে যে হাসি মুখে অত বড় একটা জায়গা ছেড়ে এসে, এটা সবাই বলেছে, আমি বলার আগে সবাই বলে দিয়েছে, এটা সত্যিই খুব বড়। হ্যাঁ, এবং
আর একটা জিনিস বলবো, ওকে আমি যত না দেখি, আমি যখনই যাই ফুচকা বাজে একবার উঁকি মারি, রাস্তা দিয়ে গেলে উঁকি মারি, হ্যাঁ, তখনই দেখি কিন্তু ধীতা কিন্তু কনস্ট্যান্টলি এখানে দাঁড়িয়ে রয়েছে। মানে যখনই আমি যাই ও কাজ করছে, কখনো তোকে দেখি, কখনো দেখি যে নেই, বা তো ডেলিভারি দিতে গেছে, করতে গেছে, হ্যাঁ, সমস্ত। তাই সবাইকে বলবো ফুচকাবাজে আসুন, ভালো ভালো ফুচকা টেস্ট করুন, তার সাথে আরও অনেক কিছু আছে, টেস্ট করুন, একটা অন্যরকম স্বাদ পাবেন। কাজের শেষে ফুচকাবাজে এসে আমি বলবো যে অনেকটা ক্লান্তিও কাটানো যাবে, কারণ এর সঙ্গে গান আছে, আড্ডা আছে, গল্প আছে, বিভিন্ন বিষয়ের গল্প আছে। তো ফুচকাবাজ যুগ যুগ জিও। আর সবচেয়ে আমার ক্যাপশনটা খুব ভালো লেগেছে, ক্যাপশনটা একবার বল তুই নিজে। না, আমাদের ওরকম ওটা ঠিক ক্যাপশন নয়, মানে আমরা এটা ইউজ করি, ফুচকা ইজ লাভ, তেঁতুল জল ইজ ইমোশন। এটা আমাদের নিজস্ব ক্যাপশন নয়, এটা পিন্টারেস্ট থেকে নামানো। এই সেম জিনিসটা পাটুলিতেও আছে, তো এটা আমাদের নিজস্ব নয়, এটা পিন্টারেস্ট থেকে নামানো। আর পার্থ আমাদের পডকাস্ট ভালো, এটা বেশ সত্যি, মানে এটা তেঁতুল ফুচকা একটা ভালোবাসা, তেঁতুল জল সত্যি মানে তার ইমোশন, এটা খুব ভালো। আর এমনি আমাদের আজকের পডকাস্ট শেষ মোটামুটি। আমি চাইবো পার্থ, তুই যেই কবিতাটা বলছিলিস ওইটা দিয়ে একটা শেষ কর, আমি ওটা চাইবো আমাদের প্রমোতে থাক। তার আগে তোর কি আমায় যদি কোনো প্রশ্ন করার থাকে করতে পারিস, কোনো জিজ্ঞাসা? না, আমি একটা জিনিস বলি, আমি একটাই প্রশ্ন করব, কারণ হচ্ছে এই যে সিকিওর লাইফ ছেড়ে এসে, আমি তো ধর সিকিওর লাইফে কোনো দিন সেভাবে ঢুকিনি, তাই আমি ওটা ফিল করি না। সিকিওর লাইফ ছেড়ে এসে এইরকম একটা লাইফ লিড করছিস, এইরকম একটা লড়াকু জীবন হঠাৎ করে শুরু করলি এবং সেটা নিয়ে কনস্ট্যান্টলি লড়ে যাচ্ছিস, ইন্সপিরেশন কী থেকে? যখন কাজের জায়গায় ঢুকি প্রথম 1 বছর অসুবিধা হতো, কারণ একদমই টোটালি একটা অন্যরকম জায়গা, যে জায়গার কোনো রকম নলেজ নেই, কিছু নেই। এবং প্রথম 1 বছরের মধ্যে চূড়ান্ত অপমান, হেনস্থার সামনেও সম্মুখীন হতে হয়েছে। ভেবেছিলাম যে পেরে উঠতে পারবো কি না, বাট 1 বছর যেতে না যেতে আমি দেখেছি 26 জনের টিমের সবচেয়ে জুনিয়র হওয়া সত্ত্বেও যখন আমাদের হেড অফিস ভেঙে গেল, সেখানে আমায় ডাকা হলো, জুনিয়র মোস্ট যে, সে গিয়ে হেড অফিস সামলালো। এবং এটা একবার না, 3-3 বার। আমি ট্রাফিকে যতদিন আছি আমি দেখিনি 3 বছরের মধ্যে আমি প্রমোশন পেতে আর অন্য কাউকে, সেটা আমি পেয়েছি এবং বহু মানুষ প্রশংসা করেছে। তো এই জিনিসগুলো যখন এতবার হয়েছে এবং বুঝেছি যে হ্যাঁ, তাহলে কিছু জানি, কিছু পারি, কিছু আছে, ওই কাজের ভিত্তিতে বলছি আর কি। তো যখন এত কিছু আছে, এত কিছু জানি, এত কিছু করছি, তো আমি আরও ডিপলি যাচ্ছি না। আমার এটাও সেরকম হওয়া উচিত। এবং কোভিড আসায় আমি এনবির এপিসোডে বলেছি কোভিডের ব্যাপারটা। তো আমার সিম্পল ভাবনা ভাই, যে আমি ভালোবাসি, আমি প্রচুর কিছু পেয়েছি জায়গাটা থেকে, আমি এখনও ভালোবাসি, মিস করি। কারণ মানে আমি মানে যারা হয়তো ওখানে আমায় দেখেছে, যে জায়গায় আমি ছিলাম, আমি বলবো না হয়তো ভাববে অহংকার করছি বা কি, আমি সেসব বলবো না, যারা জানে, যাদের আইডিয়া আছে বুঝবে। তো সেখানকার পর আজকের এখান থেকে হ্যাঁ, খুব খারাপভাবেই আছি যদি বলিস যে লাইফ, বাট সেটা যায় আসে না, কারণ এটা আমি আমার কাজ করছি, আমি দাসত্ব করছি না। এবং ওখানে আমি হয়তো আমার ব্র্যান্ড আছে, একটা বিশাল সম্মান আছে, অনেক বড় বড় হত্যাকর্তা, আমি নাম নেবো না, তারা এসে দেখে দাদা ভালো আছেন, নমস্কার, আমি অবাক, সালা আমি কে, আমায় দেখে সব বলছে। তো সেই জিনিসগুলো ভালো, এগুলো আলেয়ার মতো। মেন হচ্ছে এইটা, যদি এই জিনিসটা আমি না পাই আমার চলবে কি করে, কারণ আমার ইনকাম কমে গেছে, আমার পরিবার আছে যাকে আমার সাপোর্ট করতে হবে। তো আমি যখন দেখলাম যে এই জিনিসটা হয়ে উঠছে না, আমি ভাবলাম অন্যের জন্য খাটবো, 100% দেবো, দিয়ে কিছু থাকবে না, তার থেকে আমি নিজের জন্য খাটি। যদি করতে না পারি নিজেকে গালাগাল দেবো, নিজের দোষে হয়নি, অ্যাটলিস্ট ফ্রাস্ট্রেশন আসবে না, আমার নিজের জিনিস। হ্যাঁ, এই ভাবনা থেকেই করা। এবং ছোটোবেলা থেকে আমার নিজের উপর আত্মবিশ্বাস খুব বেশি। আমি জানি না সেটা ঠিক কি ভুল, ভবিষ্যৎ বলবে, তোরা বলবি। তো সেই বিশ্বাস থেকে আমার স্থির বিশ্বাস একদিন দাঁড় করিয়েই ছাড়বো, দেখা যাক। আমারও মানে স্থির বিশ্বাস, কারণ আমি ওকে যতটুকু চিনি, আমি মনে হয় তুই লড়তে পারিস। এটা অন ক্যামেরা বলছি বলে না, কিন্তু অন ক্যামেরা বলে না, আমি অফ ক্যামেরাও বলি। ও যখন মনে করেছে এটা করবে, এটা করছে এবং খুব ভালোভাবে করছিস।
খুব সুন্দর। তো আজকের পডকাস্ট আমি এখানেই শেষ করছি। আমি শুধু পার্থকে বলবো, পার্থর একটা কবিতা দিয়ে শেষ হবে, আমি দিয়ে তো চলে যাচ্ছি। তুই বসে ছোট করে একটা না, তুই বস না। না প্লিজ তুই বসে, আমার ভালো লাগবে যদি তুই এরকম করে বসিস আর কি, আমার ভালো লাগবে, মানে তোর একার ওপর পুরো ফোকাসটা দিয়ে আমি বলতে চাই আর কি, মানে আমার ভালো লাগবে তাহলে। আর দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কারোর সাথে। টিল দেন বাই। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা। বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি। বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে, তার দু চোখে নিজেকে দেখা নয়ন আর শীতে। বন্ধু মানে যৌথ হাঁটা, একটুও না থামা। এক ব্র্যান্ডের জিন্স জুতো আর একই রকম জামা। বন্ধু মানে এক আসরে অভিন্ন গান শেখা। বন্ধু মানে পরীক্ষাতে টুকলি করে লেখা। বন্ধু মানে সমান সমান, নয় উঁচু নয় নিচু। সারা জীবন ছায়া হয়ে রয় সে পিছু পিছু। বিপদ এলে সবাই পালায়, বন্ধু দাঁড়ায় পাশে। নিজের ক্ষতি হয় যদি হোক, বন্ধু আসে ছুটে। বন্ধু মানে উতল নদী আছড়ে পড়া ঢেউ। বন্ধু মানে জীবন দিতে আর পারে না কেউ। বন্ধু মানে দূর আকাশের হীরক দুটি তারা। খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া। বন্ধু মানে অকারণেই হাহা হো হো হাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি।